হ্যালো ভাই লোক, ওয়েলকাম টু ফিজিক্স ক্রোতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি বৃত্তীয় গতির সমস্ত অঙ্ক 1 থেকে 38 একটা ভিডিওর মধ্যেই দিয়ে দেব। ঠিক আছে, তোমরা ঘর্ষণের লাস্ট ভিডিওতে যেখানে আমরা বোধহয় 21 থেকে 30টা করেছিলাম, সেখানে 1000 ভিউ করতে বহু সময় লাগিয়ে দিলে বলে আমিও বহু সময় পেয়ে গেলাম ধীরে ধীরে এই চ্যাপ্টারটি, সেই জন্য আমি পুরো ওয়ান শটেই করে ফেললাম। ওকে, দেখতে থাকো এবং তোমরা চেষ্টা করবে এটাতে তাড়াতাড়ি 1K করার, যাতে পরের ক্লাস তাড়াতাড়ি পাও। ওকে, শুরু করি আজকের ক্লাস। সো গাইজ, শুরু হচ্ছে আজকের প্রথম প্রবলেম। এই চ্যাপ্টারের প্রবলেমগুলো খুব সহজ, একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইজিলি সলভ করতে পারবে। ভালো করে বোঝো, শেখো, করো। আশা করি প্রথম স্লাইডের এই অঙ্কগুলো করতে তোমাদের কোনো অসুবিধা হয়নি, তাও করিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা চাকা মিনিটে 300 বার ঘুরছে, চাকাটার কৌণিক বেগ কত? তো ভাই মিনিটে 300 বার ঘুরছে, মিনিটে 300 বার ঘুরছে, তো চাকাটার কৌণিক বেগ কত? কৌণিক বেগের ফর্মুলা কি ভাই? কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। এবার থিটা পার্টিকুলার বের করা তখনই যায় যখন তার পর্যায়কালটা বের করা যায়। কেন? আর পর্যায়কাল কাকে বলে? এক্স মানে একবার পুরো ঘুরতে যে টাইম লাগে, তাহলে পর্যায়কাল ব্যাপারটার সাথে পুরো অ্যাঙ্গেলটা 2 থিটা, মানে 2 পাই, তাহলে থিটা হলো 2 পাই, পর্যায়কাল ক্যাপিটাল টি, তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। এটা ইজিলি বের করা যায়। আদারওয়াইজ তোমাকে যদি অ্যাঙ্গেল বলে দেয় যে এত সময় এত অ্যাঙ্গেল করলো, তাহলেও তুমি ওমেগা বা কৌণিক বেগ বের করতে পারবা। এবার এখানে কি বলছে? 300 বার ঘুরছে। 300 বার ঘোরা মানে কি? 300 বার পুনরাবর্তন মিনিটে, তাহলে টাইম 1 মিনিট, আর ঘুরছে 300 বার। প্রতিবার ঘোরাতে কত করে ঘোরে? 2 পাই। একবার ঘোরা মানে 2 পাই, তো 300 বার ঘোরা মানে 300 × 2 পাই হয়ে গেল থিটা। টাইম কত? 1 মিনিট বলে দিয়েছে, 1 মিনিটে, ব্যাস বেরিয়ে যাবে ওমেগা। সো ওমেগা ইকুয়াল টু হোয়াট? থিটা কত? 300 বার, বার মানে প্রতিবারে 2 পাই করে ঘুরছে, তাহলে এতটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। টাইম নিল 1 মিনিট মানে 60 সেকেন্ড। ক্যালকুলেশন করলে 0 0 6 5 30, দ্যাট ইজ 5 2 10 পাই র্যাড পার সেকেন্ড হয়ে গেল। সো হোয়াট ইজ দ্য অপশন? দ্য অপশন ইজ এ। কি আছে? নাথিং। M1 M2 ভরের দুটা বস্তু যথাক্রমে R1 R2 ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতিতে পরিবহন করে। বৃত্ত দুটি সম্পূর্ণ করতে তাদের প্রত্যেকের একই সময় লাগলে তাদের কৌণিক বেগের অনুপাত কত? দেখো ভাই, এখানে কোনো মানে কোনো ভ্যালু কিচ্ছু লাগবে না, কারণ একটা কথা বলে দিয়েছে যে বৃত্ত দুটি সম্পূর্ণ করতে তাদের প্রত্যেকের একই সময় লাগে। এই কথাটার অর্থই হলো দুজনের পর্যায়কাল সেম, এরও পর্যায়কাল টি, এরও পর্যায়কাল টি। ডাজেন্ট না, মানে কোনো ম্যাটার নয় যে তাদের ভর কত, কোনো ম্যাটার নয় তাদের বৃত্তটা কত বড়, কত ব্যাসার্ধের। মেন ম্যাটারই যেটা বলে দিয়েছে, তাদের প্রত্যেকের পর্যায়কাল টি। প্রত্যেকের পর্যায়কাল টি মানে করসপন্ডিং সেই সময় তারা একবারই ঘুরবে, তাহলে এও 2 পাই করবে, এও 2 পাই করবে অ্যাঙ্গেল। তাহলে যত বড়ই গোল হোক না কেন, পর্যায়কাল টাইম মানে একবার ঘুরলে সে কেন্দ্রে যে কোণটা করে তার মানে 2 পাই, তার বেশি নয়। ছোটো গোল বড় গোল ডাজন্ট ম্যাটার ব্রো। সো এরও ওমেগা 2 পাই বাই টি, এরও ওমেগা মানে আরেকজন যেটা আছে তার ওমেগা 2 পাই বাই টি। সো তাদের যদি কৌণিক গতিবেগের অনুপাত করি, নাথিং বাট 1:1 মানে 1, তাই না? কিছু লাগলোই না, নাথিং, কারণ তাদের কি পর্যায়কাল সেম, তাদের একবার ঘুরতে সেম সময় লাগে। পর্যায়কাল সেম মানে একবার ঘুরাতে 2 পাই অ্যাঙ্গেল করবে, তারপরে তাদের মানে কৌণিক অ্যাঙ্গেলটাও সেম, কৌণিক সরণটাও সেম উইদিন পর্যায়কাল, তাহলে তাদের কৌণিক বেগটাও সেম। কৌণিক বেগ সেম মানে তাদের রেশিও 1। কোনো বস্তু বৃত্তপথে সমদ্রুতিতে পরিবহন করলো, তাহলে তার ত্বরণ। দেখো ভাই, যতই তুমি সমদ্রুতিতে বা সমবেগে ঘোরো, তুমি মনে করতেই পারো তোমার ত্বরণ নেই, তবে যারা থিওরি পড়েছো তারা জানো যে যখন কোনো বস্তু সমবৃত্তীয় পথে ঘোরে, মানে তার রৈখিক বেগ কনস্ট্যান্ট থাকলেও তার মধ্যে ত্বরণ কাজ করে, এবং সেই ত্বরণটা কী বরাবর কাজ করে? কেন্দ্র বরাবর, যার নাম কি ভাই? অভিকেন্দ্র ত্বরণ। কী ত্বরণ? অভিকেন্দ্র ত্বরণ। ওকে, সো এখানে অভিকেন্দ্র ত্বরণ হবে। সো অভিকেন্দ্র ত্বরণ অপশান আছে, অপশান আছে যে কী বরাবর কাজ করে। সো অভিকেন্দ্র ত্বরণ আমরা জানি কেন্দ্র বরাবর কাজ করে, কেন্দ্র মানে ব্যাসার্ধ বরাবর কাজ করবে। ঠিক আছে, চলো হয়ে গেল। নেক্সট 4 5 6 4 কি হচ্ছে?
একটা সিলিং ফ্যান সুইচ অন করলাম, করার পর 3 সেকেন্ডে 10 বার পুনরাবর্তন করলো, তাহলে পরবর্তী 3 সেকেন্ডে কবার পুনরাবর্তন করবে, তাই তো? ভালো কথা। এটা কেমন করে করব? দেখো ভাই, 3 সেকেন্ডে 10 বার পুনরাবর্তন করলো, তাহলে পরের 3 সেকেন্ডে আবার কতবার পুনরাবর্তন করবে? এটাতে জানার জন্য আমাকে আগে জানতে হবে যে পাখাটার অ্যাক্সেলারেশন কত, মানে কৌণিক অ্যাক্সেলারেশন অবশ্যই, মানে আলফাটা আগে আমাকে জানতে হবে যে আলফা কত, তাহলে আমরা ক্যালকুলেশন করে বলতে পারবো। তাহলে প্রথম ইনফরমেশন থেকে আমরা যদি আলফাটা বের করার চেষ্টা করি, হ্যাঁ কী বলেছে, 3 সেকেন্ড টাইম দেওয়া আছে আর 10 বার পুনরাবর্তন, তা 10 বার পুনরাবর্তন করে আমি বের করতে পারবো যে অ্যাঙ্গেলটা মানে কৌণিক সরণটা কত। কৌণিক সরণ কত হবে? থিটা ইকুয়াল টু 10 বার, তো 10 × 2π, এটা কৌণিক সরণ, আর টাইম টি ইকুয়াল টু হলো 3 সেকেন্ড। তাহলে এখান থেকে আলফা বের করার জন্য আমরা যদি ইউজ করি এস ইকুয়াল থিটা ইকুয়াল টু, মানে এমনি ফর্মুলা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এর স্কয়ার, থিটা ইকুয়াল টু মানে থিটা ইকুয়াল টু ওমেগা 1t, মানে এই সমীকরণ যদি ইউজ করি থিটা ইকুয়াল টু ওমেগা 1t প্লাস হাফ অফ আলফা টি স্কোয়ার। আরে ভাই, যা যা তুমি সরলরৈখিক গতির সমীকরণগুলো পড়েছিলে তাই এখানে আবার কৌণিক গতিতেও আছে, শুধু ওখানে প্রাথমিক বেগের জায়গায় এখানে ইউ এর জায়গায় ডাব্লিউ ওমেগা 1, ইউ2 জায়গায় ওমেগা 2, অ্যাক্সেলারেশনের জায়গায় আলফা, কৌণিক অ্যাক্সেলারেশন, টাইমের জায়গায় টাইমি, এক্সেট্রা আর এসের জায়গায় থিটা। তো এটা থেকে যদি আমরা আলফাটা ক্যালকুলেট করে নিতে পারি তাহলে পরবর্তী কেসটা করা যেতে পারে। তাহলে আলফাটা কত দেখো, থিটা কত? থিটা হলো 10 দুগুণে 20 পাই, হলো সমান ওমেগা 1t। ওমেগা 1 তো শূন্য, কারণ সুইচ অন করার পর তো, সুইচ অন করার আগে তো ফ্যান থেমেছিল, তো হাফ অফ আলফা আর টি স্কোয়ার কত? 3 সেকেন্ড, মানে 9। দ্যাট ইমপ্লিজ এখান থেকে আলফা ইকুয়াল টু বলা যেতে পারে 20 দুগুণে 40 পাই, 40 পাই বাই 9, এটা হলো আলফার মান থাকলো। এবার প্রশ্ন হলো যে এবার বলেছে পরবর্তী 3 সেকেন্ডে কতবার পুনরাবর্তন করবে। আমি আবার যদি একেবারে 6 সেকেন্ডেরটাই বের করি, 3 সেকেন্ড প্লাস 3 সেকেন্ড, তাহলে কিন্তু আমরা মানে 6 সেকেন্ডে যতবার পুনরাবর্তন করবে সেখান থেকে যদি আগের 10 বার পুনরাবর্তনটা বাদ দিয়ে দিই তাহলে বেরিয়ে যাবে পরবর্তী 3 সেকেন্ড, তাই না? তাহলে আমি আবার যদি এই ফর্মুলাটা ইউজ করি যে থিটা ইকুয়াল টু কি ওমেগা 1t প্লাস হাফ অফ আলফা টি স্কোয়ার, আমি এই ফর্মুলাটা ইউজ করলাম কেন? কারণ এখানেও আমি ওমেগা 1কে শূন্য ধরতে পারবো, যে আমি স্টার্টিংটার থেকেই ক্যালকুলেশনটা স্টার্ট করছি। তাহলে এখান থেকে থিটা মানে এটা ওমেগা 1tটা শূন্য হয়ে গেল। এবার আমার কী হবে, এবার কস বার পুনরাবর্তন করবে সেটা বের করার জন্য আগে থিটাটা বের করি, তারপরে দেখছি 2π দিয়ে ভাগ করবো ওটাকে, তো থিটাটাই বের করছি। তাহলে এটা শূন্য, হাফ অফ আলফা পেয়ে গেছি কত? 40π/9। আলফা তো পাল্টাবে না, আলফা ফ্যানের পার্সোনাল প্রপার্টি, যে ও ফ্যানটা কত অ্যাক্সেলারেশন নিয়ে ঘুরছে, ইন্টু টি স্কোয়ার। টিটা কত এবার? আগের 3 বর্তমান 3, মানে 6 স্কোয়ার, মানে 6 × 6। এটা ক্যালকুলেশন কত হবে? এটা ক্যালকুলেশন করা হবে এদিকে 2 3 6, আর এদিকে 3 2 6, 2 3 6, তাহলে 3 4 12, 120 পাই। কত? 120 পাই। তাহলে এটা হলো থিটা। এবার তাহলে যদি কতবার ঘুরেছে যদি বের করি, তাহলে n ইকুয়াল টু কত হবে? থিটা বাই কত? থিটা বাই 2π, মানে 120 পাই টোটালটা, আর একবারে হয়ে গেলো 2π করে। তাহলে এখান থেকে পাই কেটে গেল, 2 দিয়ে 6 দুগুণি 12, 0, 60 বার। তাহলে টোটাল ঘুরেছে কত? 60 বার। কবার ভাই? 60 বার। তাহলে প্রথম থেকে 60 বার ঘুরেছে, তার মধ্যে তো আবার 10 বার অলরেডি ঘুরে গেছে। ক্যালকুলেশন ভুল করলাম কথা কি? পাই কেটে হলো, এটা কি ভুল করছে? 3 দুগুণি 6 দিয়ে 3 দুগুণি 6, 3 সরি কোথায় কী কাটলাম, মানে ভুল করেছে মনে হচ্ছে। 6 দিয়ে 3 দুগুণি 6, 3 3কে 9, 3 দিয়ে 3 দুগুণি 6, ঠিক আছে? ক্যালকুলেশন এত ভুল হয় না। তো 40 দুগুণি 80 পাই, এটা কত? 80 পাই, 80 পাই। তাহলে এটা হলো 80 পাই, 80 কাটাকুটি করলে 2 দিয়ে 40, তাহলে হলো এটা 40 বার। তার মানে 40 বারের মধ্যে 10 বার আগে ঘুরে নিয়েছে, তাহলে অপশন ইজ 30 বার। তাহলে প্রথম থেকে অ্যাক্সেলারেশন বের করে নিয়ে সেই হিসাবে আমরা দেখলাম 40 বার ঘুরবে 6 সেকেন্ডে, তার মধ্যে প্রথম 3 সেকেন্ডে 10 বার ঘুরেছে, তাহলে পরবর্তী 3 সেকেন্ডে 30 বার ঘুরবে। সিম্পল হিসাব। 5 নম্বর, কোনো একটা চাকা মিনিটে 120 বার আবর্তিত হলে কৌণিক গতি হবে। একই ব্যাপার, 20 বার 120 বার, তাহলে ওমেগা ইকুয়াল টু 120 × 2π বাই মিনিট, মানে 60 সেকেন্ড। 0 0 কেটে গেল, 6 দুগুণি 12, 2 দুগুণি 4 পাই। একটা ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ, ঘন্টার কাটার কৌণিক বেগ, ঘন্টার কাটার কৌণিক বেগ, ঘন্টার কাটা যদি বলো তাহলে একবার ঘোরা মানে 2π ঘোরা। এই একবার ঘুরতে একটা ঘন্টার কাটা কত সময় লাগে? ঘন্টা কাটা টুক 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 করে কতক্ষণ লাগে? 12 ঘন্টা লাগে। কত লাগে? 12 ঘন্টা, মানে 12 ঘন্টা ইন্টু 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড হয়ে গেল। তাহলে হয়তো কত
এদিকে 12 দিয়ে 2 দিয়ে 6 দুগুণে 12, তাহলে পাই বাই 6 6 36, 36 6 36 6 216 0 0, তাহলে পাই বাই 216 0 0, মানে অপশান ডি। বোঝা গেল কি? ঘন্টার কাটা একবার ঘোরা মানে 2 পাই, আর একবার ঘুরতে সময় লাগে 12 ঘন্টা, 12 × 60 মিনিট, 12 × 60 সেকেন্ড, তাহলে পাই বাই 21600 র্যাড পার সেকেন্ড হয়ে গেল। 4 5 6 নেক্সট 7 8 9 10। 7, কোনো বস্তুকণা 25 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে 2 rps কম্পাঙ্কে ঘুরলে মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে তার ত্বরণ কত? মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে বলেছে ভাই, মানে এখানে কিন্তু মানে কৌণিক ত্বরণের কথা বলেইনি। আর কৌণিক ত্বরণ লাগলে তো প্রাথমিক ত্বরণ, মানে প্রাথমিক কৌণিক ত্বরণ, প্রাথমিক কৌণিক বেগ, অন্তিম কৌণিক বেগ এগুলো লাগতো। এখানে কিন্তু এই জায়গাটায় দেখে ভালো করে বুঝতে হবে এখানে কোন ত্বরণের কথা বলেছে। যেহেতু এখানে যখন কোনো বৃত্তীয় পথে যখন কোনো কণা ঘোরে তখন তার ত্বরণ বলতে যেটা কাজ করে সেটা হলো অভিকেন্দ্র ত্বরণ, কারণ এখানে কিন্তু কৌণিক বেগের কোনো পরিবর্তন নেই। কৌণিক বেগের পরিবর্তন না থাকলে কোনো রৈখিক বেগের পরিবর্তন থাকবে না। তাহলে এখানে ত্বরণ বলতে কী বোঝায়? অভিকেন্দ্র ত্বরণ। তাহলে হোয়াট ইজ ত্বরণ? ত্বরণ মানেই হলো অভিকেন্দ্র ত্বরণ, যার ভ্যালু হয় ওমেগা স্কোয়ার আর। সো ওমেগা আবার কত? ওমেগা মানে বলেছে আবার 2 rps, মানে 2 রেভলিউশন, মানে 2 বার পাক খাওয়া পার সেকেন্ড পার 1, মানে 4 পাই। তাহলে এখানে হলো 4 পাই স্কোয়ার ইন্টু আর, রেডিয়াস কত? 25 সেন্টিমিটার হয়ে গেল। 25 সেন্টিমিটার, এবার যদি মিটারে করি তাহলে 25/100 সেমি, মিলি সেন্টিডেসি একক 100, 25 4, তাহলে 16 পাই বাই 4, 4 4 16, সো 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার, অপশন সি। একজন ট্রাক চালক হঠাৎ তার সামনে কিছু দূরে একটা দেয়াল দেখতে পেল। দেয়ালের সাথে সংঘর্ষ এড়ানোর জন্য কি করবে? ব্রেক কষবে, নাকি বৃত্তপথে ঘুরবে, নাকি দুটোই করবে, নাকি কোনোটাই না? ভালো করে দেখ জায়গাটা, মানে ব্যাপারটা মনে কর এটা তোর দেয়াল, ওকে, এটা তোর গাড়ি, এখান থেকে এটা মনে কর আর রেডিয়াসের মধ্যে ধরলাম। আচ্ছা একটু উপরে আঁকি তাহলে সুবিধা হবে। রাস্তাটা এখানে একটু ফ্যান নেব, এটা হলো গাড়ি, ঠিক আছে, এটা গাড়ি, ওকে। এইটুকু ডিস্টেন্সটা আর ধরলাম, কী ধরলাম? আর। মনে করলাম এটা ইউ বেগে যাচ্ছিল, ব্রেক চাপলো, ব্রেক চেপে এখানে গিয়ে বেগটা শূন্য হলো, তাই তো? তাহলে এখানে আমরা যদি বলতে পারি যে অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন হবে ভি স্কোয়ার ইকুয়াল টু হয় ইউ স্কোয়ার মাইনাস 2as, যেহেতু রিটার্ডেশন, অ্যাক্সেলারেশন তো না মন্দন, তাহলে এখান থেকে এ ইকুয়াল টু ভি শূন্য ইউ স্কোয়ার বাই 2s। তাহলে এখানে যে বাধা বলটা কাজ করবে এফ ইকুয়াল টু হবে এম ইউ স্কোয়ার বাই 2s, ওকে। আর এটাই যদি, তাহলে এটা বাধা বল কাজ করলো, তার মানে এখানে ব্যাপারটা বুঝলি, ব্যাপারটাও ব্রেক চাপলো, কী চাপলো? ব্রেক চাপলো, বাধা বল হতো তো থামলো। তাহলে এখানে যে বাধা বল কাজ করলো সেটা হলো এম ইন্টু এ হয়, তার এ বার করার জন্য আমরা ইউজ করলাম ভি স্কোয়ার করলে ইউ স্কোয়ার মাইনাস 2s, যেহেতু বন্ধন হচ্ছে সেখান থেকে ভি তো শূন্য, আলটিমেট থেমে গেল, তাহলে এ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2s, সো এফ ইকুয়াল টু হলো এম এ, মানে এম ইউ স্কোয়ার বাই 2s। আর এটাই যদি ব্রেক না চিপে ঘোরার চেষ্টা করতো তখন এই আর ডিস্টেন্সটা কি ব্যাসার্ধ হিসেবে কাজ করতো, এবং তখন ঘোরার জন্য প্রয়োজন লাগতো অভিকেন্দ্র বল। যদি সাই করে ঘোরার চেষ্টা করতো তাহলে অভিকেন্দ্র বল লাগতো, তার মান হতো এফ সি ইকুয়াল টু হয় এম ভি স্কোয়ার বাই আর, মানে এখানে ইউ যদি বেগ ধরি তাহলে এম ইউ স্কোয়ার বাই আর, সরি এটা এস কেন, এই তো 2s, এটা আর ধরেছি ডিস্টেন্সটা, তাহলে আর, তাহলে এটা আর, তাহলে এখানে আর। তাহলে দেখ ভাই যে তুমি যদি ব্রেক কোর্সটা তার তোমার থামানোর জন্য যে ফোর্সটা লাগতো সেটা এম ইউ স্কোয়ার বাই 2r, আর যদি তুমি বৃত্তপথে ঘোরার চেষ্টা করতো তাহলে হচ্ছে এম ইউ স্কোয়ার বাই আর। কোনটা বেশি? অবশ্যই এটা কম, এটা বেশি, কারণ এখানে আর, এখানে 2r, নিচের মানটা এখানে বড়, মানে এফটা কম। তার মানে ব্রেক চিপে তুমি কম ফোর্স লাগিয়ে গাড়িটা থামাতে পারছো, আর যদি বৃত্তপথে ঘোরার চেষ্টা করো তাহলে ফোর্সটা তোমার বেশি লাগছে। তাহলে তুমি কী করবা বলো ভাই? ব্রেক কষবা নাকি বৃত্তপথে ঘোরার চেষ্টা করবা? ব্রেকটাই কষবা, অপশন এ। বোঝা গেল কি? নেক্সট, নিচের কোনটা অলিক বল? অলিক বল সবাই জানে, অপকেন্দ্র বল। অপকেন্দ্র বলটা কি জানো তো? সেটা অপকেন্দ্র বল কি? যে লোকটা ঘূর্ণন নির্দেশতন্ত্রে থাকে সে ফিল করে। একবার বলে দিই যদি থিওরিটা না জানো। মনে করো এটা একটা নাগরদোল্লা এইভাবে ঘুরছে, আর এখানে পাবলিক তুমি দাঁড়িয়ে আছো দেখছো, তাহলে তোমার বন্ধু যদি এখান থেকে কোনো একটা এইভাবে ঘুরছে, হ্যাঁ, এখান থেকে কোনো মানে ঢিল ফেলে দেয়, ঢিলটা এইভাবে পড়বে আর তোমার নাগরদোলাটা এখানে পৌঁছাবে, ঢিলটা এভাবে পড়বে, নাগরদোলাটা এখানে পৌঁছাবে। তো সবসময় লোকটার মনে হবে যে বসে আছে যে কেন্দ্র থেকে বাইরের দিকে ঢিলটা যাচ্ছে, তো
তো ও মনে করবে কি কেন্দ্র থেকে বহির্মুখী একটি বল কাজ করছে, আর কেন্দ্র থেকে বহির্মুখী বলটা কি বলে, অপকেন্দ্র প্রতিক্রিয়া বল। তবে এটা অপকেন্দ্র প্রতিক্রিয়া বল না, এটা জাস্ট ও ফিল করছে যে মনে হচ্ছে যে ওর সামনে আছে, কেন্দ্র থেকে বহির্মুখী বলটা কাজ করছে, কিন্তু যে পাবলিক নিচে আছে সে কি দেখছে না, ডিলটা নিচেই পড়ছে, কেন্দ্র থেকে বাইরের দিকে যাচ্ছে না, সো এই বলটা অপকেন্দ্র প্রতিক্রিয়া বল নয়। তবে যে ঘূর্ণন নির্দেশ তন্ত্রে আছে সে তো ফিল করছে যে না এটা অপকেন্দ্র বল, যেটা কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করছে, সেই জন্যই এটাকে অলিক বল বলে। অলিক বল তাকেই বলে যে বলটার অস্তিত্ব একমাত্র সেই ফিল করতে পারে যে ওই নির্দেশতন্ত্রে আছে, যে নির্দেশতন্ত্রে বলটাও ফিল করছে, ঠিক আছে, অন্য কেউ ফিল করতে পারে না। সো দিস ইজ অপকেন্দ্র বল, অলিক বল। 10 নম্বর, ঘূর্ণায়মান টেবিলে ওমেগা কৌণিক বেগে, এটা ঘূর্ণায়মান টেবিল আছে, সেটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, ভালো কথা, মানে এটা টেবিল, এই টেবিল ঘুরছে, ভালো কথা। এবার কোনো একটা মুদ্রাকে টেবিল কেন্দ্র থেকে 4 সেমি দূরে, এখান থেকে 4 সেমি দূরে এখানে যদি একটা মুদ্রাকে রেখে দিই তাহলে কী হবে, মুদ্রাটি পিছলে যেতে শুরু করে মানে কি, মানে ওর উপর যেটা কাজ করে সেটা হলো সীমাস্থ ঘর্ষণ কাজ করে, মানে এই বরাবর তো কাজ করবে, তার উপর অপকেন্দ্র প্রতিক্রিয়া বল যার মান বলতে পারি আমি এম ওমেগা স্কোয়ার আর, আর এই বরাবর কাজ করে ফ্রিকশন, তাই তো। ফ্রিকশনটা কোন ফ্রিকশন, সীমাস্থ মান কিন্তু, হ্যাঁ, জাস্ট পিছলে যেতে শুরু করছে, ঠিক আছে। এবার এই সময় তার সীমাস্থ মান মানে এই ফ্রিকশনটা কিন্তু এক্স্যাক্টলি এম ওমেগা স্কোয়ার আর এর সাথে সমান হবে, হ্যাঁ, কারণ দেখো একটা টেবিলের উপর ঘুরছে টেবিলটা, তার মানে টেবিলের উপর কয়েনটার উপর কী কাজ করবে, অপকেন্দ্র প্রতিক্রিয়া বল, যার জন্য কয়েনটা কি ছিটকে বাইরে পড়ে যাবে, কিন্তু ততক্ষণ পড়বে না যদি ওটা ফ্রিকশন বল আটকাতে পারে। তো জাস্ট পিছলানোর কথা বলা মানে কি সীমাস্থ বল মান ওর উপর কাজ করছে, সীমাস্থ ঘর্ষণ বল ওর উপর কাজ করে, ঠিক আছে। তো এবার কি বলছে, এবার টেবিলে আবর্তন বেগে দ্বিগুণ করে দিলাম, তাহলে কী হবে, তাহলে মুদ্রাটিকে কেন্দ্র থেকে যে দূরত্বে রাখতে হবে। দেখো ভাই, এবার আবর্তন বেগকে যদি আমি দ্বিগুণ করে দিই, আবর্তন বেগকে, নতুন পজিশনটা মনে করো, আবর্তন বেগকে দ্বিগুণ করা মানে এটা এম টু ওমেগা স্কোয়ার আর হয়ে গেল, কিন্তু মানে আরটা আর ড্যাশ হয়ে গেল, কেন, কারণ সেটা আর সেম আগে যে পজিশন ছিল সেই পজিশন রাখা সম্ভব না, কারণ এটা বেড়ে গেছে, কিন্তু এখানে তো ফ্রিকশনটা তো সেম, সীমাস্থ মান এখানে যায়, কারণ ঘর্ষণ বল কাজ করে কিসের উপর ডিপেন্ড করে, ওই কয়েনটার তলাটা আর যে মেঝেটার উপর আছে তার তলাটা, সো ফ্রিকশনের মান তো চেঞ্জ হতে পারে না। তো এখানে যা ফ্রিকশন কাজ করবে এখানে সেম ফ্রিকশন কাজ করবে, তাহলে এখানে ফ্রিকশনটা যেটা কাজ করবে সেটা এম ওমেগা স্কোয়ারকে ব্যালেন্স করছে, আর এখানে এম টু ওমেগা স্কোয়ার আর ড্যাশ হয়ে গেছে, অর্থাৎ এখানে ফ্রিকশনকে ব্যালেন্স করার জন্য একটু আরও আগে লাগাতে হবে যাতে আর এর মানটা কম হয়, ঠিক আছে, কারণ ফ্রিকশনের মান তার পাল্টাচ্ছে না, ফ্রিকশনের মান ওটাই আছে, তাহলে এই যেহেতু ওমেগা পাল্টে যাচ্ছে সেজন্য আর এর মান যাতে কম হয়, তাহলে ভ্যালুটা সেম থাকে, সেই জন্য ওটাকে একটু কাছাকাছি করে দিতে হবে। তো যাই হোক ফ্রিকশনের মানে সীমাস্থ মানটা কিন্তু সেম হবে, তখন এখান থেকে বলতে পারি এম ওমেগা স্কোয়ার আরটা কিন্তু এম 4 ওমেগা স্কোয়ার আর ড্যাশের সাথে সমান হবে, তাহলে এখানে এম ওমেগা স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু নাথিং বাট আর বাই 4, দ্যাট ইজ আর কত ছিল, প্রথমে কত সেমিতে ছিল, ঘুরছিল 4 সেমি, তাহলে 4/4 দ্যাট ইজ ইকুয়াল টু 1 সেমি। সো পরের বার যখন রাখবো তখন 1 সেমিতে রাখবো, দেখো বুঝতে পারলে কিনা, ব্যাপারটা আবার বোঝার চেষ্টা করো। একটা ওমেগা কৌণিক বেগে একটা প্লেট ঘুরছে, প্লেটের উপর 4 সেমি দূরে একটা কয়েন রাখলাম, কয়েনটা জাস্ট পড়বে, তার মানে কয়েনটার উপর যে ঘর্ষণ বল কাজ করছে সেটা এক্স্যাক্টলি এখন ওর অপকেন্দ্র প্রতিক্রিয়া বলের সমান, পড়বে পিছলাতে শুরু করছে জাস্ট, ওকে। তাহলে সেটাকে এবার যদি এবার আবর্তন বেগটা টেবিল যদি দ্বিগুণ করে দিই তাহলে কী হবে, ওটাকে আরও কাছে রাখতে হবে, সেটা 1 সেন্টিমিটার, কেন, কারণ তখন অপকেন্দ্র প্রতিক্রিয়া বলটার মান চেঞ্জ হবে, তো চেঞ্জ হতে গেলে ফ্রিকশনের মান তো চেঞ্জ হবে না, ফ্রিকশন তার সারফেসের উপর ডিপেন্ড করে, তাহলে ফ্রিকশনের মান সমান থাকবে, তাহলে ফ্রিকশন দুটোকে সমান করে আমরা বের করে নিতে পারলাম যে আর ড্যাশের মান 1 সেমি হবে, হয়ে গেল, সিম্পল প্রবলেম। চলো নেক্সট 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর। 11 নম্বর কী বলছে, একজন সাইকেল আরোহী ভি বেগে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে বাঁক ঘোরার সময় অনুভূমিকের সঙ্গে যে কোণ করে আনতে হবে তা হলো, অপশন এ থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি, অপশন বি থিটা ইকুয়াল টু tan ইনভার্স আর জি বাই ভি স্কোয়ার, অপশন সি থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার আর জি, আর থিটা, অপশন ডি থিটা ইকুয়াল টু tan ইনভার্স আর বাই ভি জি। ও স্যার এত ইজি প্রবলেম, এগুলো তো আমাদের স্যার ফর্মুলা লিখিয়েই দিয়েছে, দ্য ফর্মুলা বেসড প্রবলেম, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো দেখার সাথে সাথে মনে হয় যে অপশন তো জানি, স্যার তো করিয়েছে, কিন্তু দ্য প্রবলেম ইজ যারা শুধুমাত্র প্রবলেমের উপর আর এমসিকিউ এর জন্য শুধু ফর্মুলা বেসড পড়ছো, তাদের জন্য ভালো করে বলে রাখি ভাই, তুমি যতই সেমিস্টারের এমসিকিউ এক্সাম দাও, তোমার কনসেপ্ট ডেভেলপ করার জন্য প্রত্যেকটা ডেরিভেশন কিন্তু ভালো করে নেবে। যদি স্যার তোমার ডেরিভেশনগুলো না করায়, খালি ফর্মুলাগুলো লিখে দেয়, দিয়ে ডাইরেক্ট এমসিকিউ যায়, চেঞ্জ ইউর টিচার। তুমি
টিচার এমন খোঁজো যে সময়ের মধ্যে স্পিডে পড়া, ডাজেন্ট ম্যাটার, তাড়াতাড়ি পড়াতে হবে, ঠিক আছে, সিলেবাস কমপ্লিট করতে হবে, এমসিকিউ করতে হবে, কিন্তু থিওরিটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ডেরিভেশনগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। ডেরিভেশনগুলো যদি নিজের হাতে না করো তাহলে কিন্তু পারবে না। এটা ক্র্যাশ কোর্স নয়, এটা তুমি নিট বা জেইর জন্য করছো না। যারা নিট বা জেইর জন্য পড়াই, আমরাই পড়াই নিট বা জেইর জন্য, তখন কিন্তু আমরা কী করি, তখন আমরা শুধুমাত্র ফর্মুলা বেস পড়াই এবং জানি যে যারা পড়ছে ড্রপ আউটরা তাদের মধ্যে কনসেপ্ট ডেভেলপড অলরেডি রয়েছে, সেটা আলাদা ব্যাপার, তাদের এমসিকিউর সাথে পরিচয় করায় বিভিন্ন রকম। কিন্তু আমাদের বোর্ড এক্সামে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ডেরিভেশনগুলো নিজের হাতে করবে, স্যারকে করাতে বলবে, ঠিক আছে, তারপরে এমসিকিউয়ে ঢুকবে, নইলে কিন্তু প্রবলেমে ফেস করবে। ফর এক্সাম্পল এই প্রবলেমটাতেই যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো এখানে কিন্তু বলছে অনুভূমিকের সাথে যে কোণ করে আনতে হবে। আমরা যে পড়েছি যেটা সেটা কিন্তু উলম্বের সাথে, বুঝতে পারলে? আমরা যেটা পড়েছি যে এটা যদি একটা রাস্তা হয় আর ব্যাসার্ধের, এটা যদি একটা সাইকেল আরোহী হয়, সে যদি এরকম করে হেলে যায় তাহলে এই অ্যাঙ্গেলটা নিয়ে আমরা পড়েছি, দিস ইজ এই থিটা অ্যাঙ্গেলটা আমরা পড়েছি, উলম্বের সাথে থিটা কোণে হেলে যায়, এইভাবে আমরা থিওরিটা পড়েছি। বাট এখন এই অঙ্কটার জন্য আমাদের থিওরিটা পাল্টাতে হবে এবং নিজেকে থিওরিটা ডেভেলপ করতে হবে যে যদি এইভাবে হেলে যায় সেটা এই অনুভূমিকের সাথে অ্যাঙ্গেল থিটা, এটা বলে দিয়েছে। এবার নর্মালি আমরা জানি একটা মানে আরোহী বলো যেই বলো যেভাবে হেলবে তার লম্ব প্রতিক্রিয়া এনটা সেদিকে চলে যাবে। তাহলে এর দুটো কম্পোনেন্ট, এটা এখন হবে এন সাইন থিটা অ্যান্ড এইটা হবে এন কস থিটা, যেটাকে আমরা আগে এন সাইন থিটা জানতাম। ওকে, সো এন সাইন থিটা লোকটার এমজির সাথে সমান, আর এন কস থিটা তাকে এই এমবি স্কোয়ার বাই আর যে কি বলে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল দিয়ে এটাকে ঠেলে ফেলতে চাইছে তাকে ব্যালেন্স দেয় এন কস থিটা। বুঝতে পারলা? এন কস থিটা কী করছে, এমবি স্কোয়ার বাই আরকে ব্যালেন্স দিচ্ছে। দেখো এখানে আমি বাবা বলে রাখি, আমার থিওরিতেও বলেছি যে তুমি দুই কনসেপ্টে চলতে পারো। নাম্বার ওয়ান কনসেপ্ট যে যখনই কেন্দ্র বরাবর তুমি কোনো বল খুঁজে পাবে সেই বলটাই অভিকেন্দ্র বলের সমান। মনে করবে অভিকেন্দ্র বলই অভিকেন্দ্র বলের যোগানদার হিসাবে ওই আনাদার বলটা কাজ করে। এটা একটা কনসেপ্ট, আমি এটা অত পছন্দ করি না। আমি পছন্দ করি এটা যে কোনো বস্তুর মধ্যে যখন অভিকেন্দ্র বল কেন্দ্রতে লাগে তেমন কেন্দ্র বস্তুটার মধ্যে অপকেন্দ্র বল লাগায়, অপকেন্দ্র প্রতিক্রিয়া বল লাগায়, যা বস্তুটাকে একই বল দিয়ে ঠেলে কেন্দ্র থেকে বাইরের দিকে করে দিতে চাই। তুমি সাইকেল চালাচ্ছ, মনে হবে এইদিকে ছিটতে যাবে, কেন মনে হবে? কারণ অপকেন্দ্র প্রতিক্রিয়া বলটা তোমাকে ছিটতে দিতে চাইছে। সেই ছিট্রানো থেকে বাঁচার জন্যই এই তুমি হেলে গেলে এবং এন কস থিটা তোমাকে বাঁচালো। যদি বাই চান্স এন কস থিটা না বাঁচাতে পারে তখন তোমার ঘর্ষণ বল বাঁচাবে, তার ফর্মুলা আলাদা বলবো, কিন্তু আপাতত ঘর্ষণ বল এখানে গল্প নেই। এখানে এন কস থিটাই তোমাকে বাঁচিয়ে দেবে। তুমি ঠিকঠাক হেলে গেলেই তুমি বাঘটা ঠিকঠাক ঘুরে যাবে। হেলে গেলে কী হবে, তোমার এন কস থিটা কম্পোনেন্ট যেটা কেন্দ্র বরাবর কাজ করছে সেই কম্পোনেন্টটাই তোমার অপকেন্দ্র প্রতিক্রিয়া বলকে ব্যালেন্স করে দেবে এবং তুমি স্মুথলি বাঘটা ঘুরে যাবে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এই দুটো সমান হবে, মানে এন কস থিটার সাথে এমজি সমান হবে, আর এন কস থিটার সাথে এম ভি স্কোয়ার বাই আর সমান হবে, আর এন সাইন থিটার সাথে তোমার এমজি সমান হবে বলে ব্যালেন্সভাবে তুমি ঘুরে যাবে। নিউটনসের ল অনুযায়ী কি তোমার একটা পয়েন্ট কখন ব্যালেন্স থাকে, যখন তার ইকুয়াল আর অপোজিট ফোর্সগুলো ইকুয়াল থাকে, তাহলে এই দুটো ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এটা বাই এটা করলে ট্যান থিটা পাবো। সো আগে হবে এমজি, তারপরে হবে এম ভি স্কোয়ার বাই আর, কাটাকুটি করলে হবে আর জি ডিভাইডেড বাই ভি স্কোয়ার, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স আর জি ডিভাইডেড বাই ভি স্কোয়ার, দ্যাট ইজ অপশন বি। যারা অপশন এ ভাবলো তারা কিন্তু ভুল ভাবলো, এবং থিওরি তুমি ভালো করে না জানলে এটাকে অপশন এই ভাববে। যদি ফর্মুলা জানো, যদি এরকম করে ফর্মুলা শেখানো হয় যে একজন সাইকেল আরোহী থিটা কোণে বাঁক নিলে তার যে অ্যাঙ্গেলটা হয় সেটা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বা মানে ট্যান থিটা ইকুয়াল টু হয় ভি স্কোয়ার বাই আর জি, একটু ফর্মুলা লিখে দিলে কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারবে না। ঠিক আছে, নেক্সট, রাস্তা ও চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.6। গাড়িটা সর্বোচ্চ কত বেগে 150 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বাঁক নিরাপদে অতিক্রম করতে পারবে? দেখো ব্রো, যখন তুমি বাইক মানে গাড়ি চালাচ্ছ, চার চাকা চালাচ্ছ, তখন কিন্তু তুমি চাকাকে হেলিয়ে মানে গাড়িকে হেলিয়ে দিতে পারবে না। চাকা উঠিয়ে দেবে নাকি? সম্ভব না। তখন কী করতে হবে, তখন একমাত্র তোমাকে যদি বাঁচায় তো বাঁচাবে ঘর্ষণ বল।
ঠিক আছে, ঘর্ষণ বল এখানেও থাকে কিন্তু এখানে দরকার নেই, এখানে তোমার এন কস থিটা তোমাকে বাঁচিয়ে দিচ্ছে, যখন দরকার পড়বে তখন আমরা ফ্রিকশন দিয়ে করবো অঙ্কটা, তোমার তো ফ্রিকশন দরকার নেই। তো এখানে কিন্তু ফ্রিকশন ছাড়া কোনো এন কস থিটা কস থিটা নাই। দ্যাটস মিন এইখানে যখন তুমি 4 চাকা নিয়ে যাবে, দিস ইজ ইয়োর 4 চাকা লেটাস কনসিডার, তো দেন এক্ষেত্রে কিন্তু তোমার এন কোনো গল্প হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু তোমাকে যে লম্বা বাইরে যে mv²/r দিয়ে তোমাকে ছিত্রে ফেলে দিতে চাইছে, সেটাকে যদি বাঁচাই তো বাঁচাবে এই চাকার ঘর্ষণ। চাকাগুলোতে যে ঘর্ষণ কাজ করছে কেন্দ্র বরাবর, আচ্ছা ভাই কেন্দ্র বরাবর কেন ঘর্ষণ কাজ করছে? ঘর্ষণ তো পেছন বরাবর কাজ করছে, আমি সামনে যাচ্ছি, আরে ভাই ওই ঘর্ষণ তো এখানে লাগছে না। তুমি যখন গাড়ি চালাচ্ছ তোমার মানলাম চাকার পেছন থেকে ঘর্ষণ লাগছে, দ্যাট ইজ আলাদা ঘর্ষণ, বাট এটা কি, এটা যখন তুমি বাঁক নিচ্ছ তখন তুই ফিল করবা যে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল তোমাকে ঠেলে ফেলে দিচ্ছে রাস্তা থেকে কেন্দ্রের উল্টো দিকে, তাই না? তার মানে তাকে যখনই মানে যেদিকে বল ক্রিয়েট হয় তার উল্টো দিকে ফ্রিকশন ক্রিয়েট হয়, তাহলে এখানে তোমাকে এদিকে যদি অপকেন্দ্র প্রতিক্রিয়া বল ঠেলতে চাকে, তাহলে তোমার চাকার মধ্যে ঘর্ষণটা কোন দিকে ক্রিয়েট হবে? কেন্দ্রের দিকে। দিস ঘর্ষণ সেভড ইউ, সো দিস ঘর্ষণ এফ ইকুয়াল টু হবে mv²/r। এবার এফ এর ফর্মুলা কি? এখানে এন তো উপর দিকে কাজ করবে নর্মাল, আর এমজি নিচের দিকে কাজ করবে, ওকে, মানে এন ইকুয়াল টু এমজি হবে। আর আমরা জানি এফ ইকুয়াল টু হয় মিউ এন, দ্যাট ইজ মিউ এম জি, কারণ এন মানে আবার এমজি, সো এখানে যদি এটা বসাই দিই, সো মিউ এম জি ইকুয়াল টু mv²/r, দ্যাট ইজ এখান থেকে এম কেটে গেল, সো ভি ইকুয়াল টু √ওভার মিউ আর জি, দ্যাট ইজ ইকুয়াল টু √ওভার মিউ এর মান 0.6 ইন্টু আর এর মান 150 ইন্টু জি এর মান 10 ধরলাম, কারণ দশমিকে নাই, যদি বাই চান্স এগুলো কাছাকাছি ভ্যালু আছে তো নিয়ে নেবো, 9.8কে 10 ধরলাম। এটা করতে গেলে হবে এদিকে 10 আর এদিকে 6, মানে 6 হয়ে গেল, এদিকে 6 0 0 6 0 0 6 5 90 নাকি 90 900, আর 900 রুট করতে গেলে 3 থেকে 9 3 30 মিটার পার সেকেন্ড। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? 13, 1 কেজি ভরের একটা বস্তু সুতো দিয়ে বেঁধে একটি অনুভূমিক সমতলের উপর রাখা আছে, ভালো কথা, এইভাবে অনুভূমিক সমতলে। এবার সুতোটিকে অনুভূমিকভাবে রেখে 3 rpm কৌণিক বেগে বস্তুটিকে বৃত্তপথে বানিয়ে ঘোরানো হলো, ভালো কথা। এখন সুতোর টান যদি 4 গুণ করে দিই তাহলে বস্তুটার পরিবর্তিত বেগ কত হবে? সিম্পল, দেখো ব্রো, যখন তুমি একটা ঢিল নিয়ে সেটাকে বানিয়ে ঘোরাচ্ছ তখন কিন্তু তার উপর অপকেন্দ্র প্রতিক্রিয়া বল mω²r কাজ করছে। আরে ভাই, অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র প্রতিক্রিয়া দুটো ফর্মুলা, একটা mv²/r, একটা mω²r। যেখানে ভেলোসিটি থাকবে সেখানে ভেলোসিটি করবো, যেখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে সেখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি করবো। এটা তো অ্যাঙ্গুলার ভেলোসিটি না, এটা কৌণিক বেগ ব্রো, 3 rpm। তো এটা দিয়ে বললাম এই ফর্মুলা দিয়ে। তাহলে যখন তুমি একটা কয়েনকে কাকেশ্বর বস্তুকে নিয়ে ঘুরাচ্ছ তখন আউটসাইডে কাজ করছে কি mω²r, তাকে ব্যালেন্স দেয় কে বাবা? সুতোর টান, তাই না? বিন্দাস করে। সো এখান থেকে আমরা বলতে পারি টি ইকুয়াল টু mω²r। ওকে ব্রো, নাও তুমি কি করলা? সুতোর টানকে 4 গুণ করে দিলাম। সুতোর টান যদি তুমি 4 গুণ করে দাও তাহলে কি হবে? তাহলে আবার এই বস্তুটা ঘুরাবো তখন সুতোর টান এবার 4 গুণ, তাহলে অবশ্যই এর ওপর কৌণিক বেগটা পাল্টে যাবে। তাহলে কৌণিক বেগ পাল্টে গেলে এর ফর্মুলা হয়ে যাবে mω²r, তাই না? ওমেগা পাল্টে গেল না, রেডিয়াস তো পাল্টাচ্ছে না, সুতো সেটাই, বস্তু ভর সেটাই, শুধু পাল্টাচ্ছে টেনশন, আর টেনশন পাল্টাতে গেলে সাথে সাথে ওমেগা ড্যাশটাও পাল্টে যাবে, স্পিডটাও পাল্টে যাবে কৌণিক বেগ। তাহলে এখান থেকে হবে যাই হোক না কেন ব্যালেন্স তো করবেই, তাহলে mω²/r। তাহলে এখান থেকে টি এটা, এখানে 40 এটা, ব্যাস। নাও এবার ম্যাথামেটিক্স সলভ ইট। 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4mω²r ইকুয়াল টু mω²r, আর এম কেটে গেল, দ্যাটস মিন এখান থেকে ওমেগা ড্যাশ ইকুয়াল টু হলো 4, সরি এখান থেকে ওমেগা ড্যাশ হয়ে যাবে 4 এর 2 ওমেগা হয়ে গেল, তো 2 ইন্টু ওমেগা, ওমেগা কত? ওমেগা 3 rpm, দ্যাট ইজ 6 rpm হয়ে গেল। হোয়াট ইজ 6 আসলে? 6 rpm, অপশন এ, তাই তো? দেখি একবার, 4 ছিল, স্কোয়ার করলে 2 হয়ে গেল, 2 ওমেগা 6 rpm। এখানে কিন্তু অপশন এ হবে, ঠিক আছে, বলে দিলাম। বইয়ে যদি অপশন বি হয়তো দেওয়া আছে, মনে পড়ছে হয়তো, কিন্তু অপশন এ হবে। দেখো তুমি ক্যালকুলেশন দেখো। চলো নেক্সট, 14 কি বলছে? কোনো কণার কৌণিক গতিবেগ ওমেগা ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস কে ক্যাপ, আর কণাটার স্থানাঙ্ক ভেক্টর আর ভেক্টর ইকুয়াল টু 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তো রৈখিক গতিবেগ কত? যারা জানো তারা জানো,
যে রৈখিক গতিবেগ ভি ইকুয়াল টু ফর্মুলা হয় ওমেগা ক্রস আর। ফর্মুলার ডেভেলপ আশা করি করতে পারবে, তো এখানে ফর্মুলার ডেভেলপমেন্ট লাগবে না, ফর্মুলাটা জানলেই হলো ওমেগা ক্রস আর। তো ভি ইকুয়াল টু ওমেগা ক্রস যখন আর, তাহলে বসাই দিই ওমেগা কত 3i ক্যাপ প্লাস মাইনাস 4j ক্যাপ প্লাস কে ক্যাপ, আর আর একটা কত 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এবার যারা ক্রস প্রোডাক্ট করতে জানো তারা জানো ডিটারমিনেন্ট প্রসেস i ক্যাপ হবে, j ক্যাপ হবে অ্যান্ড k ক্যাপ হবে। i ক্যাপের নিচে প্রথমটা সহগ 3, তারপরটা -4, তারপরটা 1, তারপরে দ্বিতীয়টা সহগগুলো প্রথমে i সহগ 5, তারপরটা -6, তারপরটা 6 হয়ে গেল। সলভ ইট। প্রথমে i ক্যাপ রাখলাম, i ক্যাপ রেখে কী হয়, এটা বাদ, এটা গুণ -24 -6 হয়ে গেল। তারপরে মাইনাস জে ক্যাপ এটা অবশ্যই দিলাম, 3 6 18 মাইনাস 5 1 5, তারপর একটা প্লাস কে ক্যাপ এটা বাদ দিলাম, মাইনাস আবার 18 3 6 আর এদিকে -20 -20। সলভ ইট। i ক্যাপ -24 প্লাস 6 -18, সো -18 i ক্যাপ। নেক্সট 18 থেকে 5 গেলে 5 13, তাহলে -13 j ক্যাপ। নেক্সট মাইনাস প্লাস 20 বড়, তাহলে +2 k ক্যাপ। উইচ অপশন সি। 15 নম্বর, একটা ঘড়ির মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত। মিনিটের কাঁটার কৌণিক বেগ বহুবার বের করেছো, ঘন্টার কাঁটার কৌণিক বেগ বহুবার বের করেছো, অনুপাত করা হয়ে যাবে। আবার করছি, মিনিটের কাঁটার কৌণিক বেগ কী হয়, মিনিটের কাঁটার কৌণিক বেগ হয় মিনিটের কাঁটা ঘুরতে একবার যদি ঘোরে তাহলে সময় লাগে কত, একবার ঘুরতে সময় লাগে মিনিটের কাঁটা 1 ঘন্টা। কত লাগে 1 ঘন্টা, তাহলে একবার ঘুরতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে একবার ঘুরতে যদি সময় লাগে 1 ঘন্টা, তাহলে একবার ঘুরলে যাবে 2π, আর সময় লাগে 1 ঘন্টা মানে 60 মিনিটে কত, হ্যাঁ 60 × 60 মিনিট মানে 60 মিনিট থেকে 60 সেকেন্ড হয়ে গেল। এটা যদি ঘন্টার কাঁটা করি, ঘন্টার কাঁটার কৌণিক বেগ হবে একবার ঘুরতে লাগে 2π, মানে একবার ঘুরতে সময় লাগে ওর কতটি, একবার পুরো ঘুরতে সময় লাগে তোমার 12 ঘন্টা। 12 ঘন্টায় একবার ঘুরে যায়, তাহলে 2π ডিভাইডেড বাই 12 × 60 × 60 হয়ে গেল। অতএব রেশিও কী হবে, মিনিট বাই ঘন্টা, মিনিট ইসটু ঘন্টা ইকুয়াল টু হবে কত 2π বাই 60 × 60 ইসটু 2π বাই 12 × 60 × 60, 2π 60 60 এগুলো সব কেটে যাবে। সো এখানে 1:1/12, দ্যাট ইজ 12:1, অপশন সি। একটা বস্তু বৃত্তীয় পথে এ ত্বরণটি ঘুরছে। মনে রাখবে বৃত্তীয় পথে কেউ যদি ঘোরে তার ত্বরণ মানেই অভিকেন্দ্র ত্বরণ, আর কোনো ত্বরণ নাই বলো, নো অ্যাক্সেলারেশন। বৃত্তীয় পথে অনলি কোন ত্বরণ, অভিকেন্দ্রীয় ত্বরণ, ঠিক আছে। বাকি যা থাকে কৌণিক ত্বরণ থাকতে পারে, কৌণিক বেগ থাকতে পারে, রৈখিক বেগ থাকতে পারে, কিন্তু ত্বরণ নর্মাল থাকে না। ত্বরণ যেটা থাকে সেটা থাকে অভিকেন্দ্রীয় ত্বরণ। তাহলে একটা বস্তু বৃত্তীয় পথে যে ত্বরণ নিয়ে ঘুরছে সেটা কিন্তু অভিকেন্দ্রীয় ত্বরণ, যেটা হুইচ ইজ ইকুয়াল টু v²/r অর ω²r, যেটা নিয়ে ইচ্ছা করবে। যদি বস্তুটি দ্রুতি, আচ্ছা তার মানে এটা নিয়ে আমার করা দরকার নেই, এটা নিয়ে করতে হবে। দ্রুতিতে বলছে দ্রুতির দ্বিগুণ করা হয় তবে দ্বিতীয় ও প্রথম ক্ষেত্রে ত্বরণের অনুপাত কত। দ্রুতির দ্বিগুণ করলে a' ইকুয়াল টু কী হবে, v'²r/r, সেই v' কত 2v²/r, দ্যাট ইজ ইকুয়াল টু 4v²/r। তাহলে রেশিও কত হবে, a' is to a equal to 4v²/r is to v²/r, that is equal to 4:1, অপশন ডি। সিম্পল প্রবলেমস। চলো করি নেক্সট। 17 18 19 20 চারটায় ছোটো ছোটো অঙ্ক একটা স্লাইডে হয়ে যাচ্ছে। 17 বলছে 0.12 মানে ভরের একটা বল, অবশ্যই এটা কেজি হবে নিশ্চয়ই, ভরের একটি বল, মিস করেছি হয়তো প্রশ্নে। 0.5 মিটার লম্বা তারে এক প্রান্তে বেঁধে অনুভূমিক বৃত্তপথে ঘোরানো হচ্ছে।
বলটা যদি 1 মিনিটে 231টি পূর্ণ আবর্তন সম্পন্ন করে তাহলে তারের আসহ্য ভার কত হবে? মানে বক্তব্যটা হলো এটা হলো ঘুরছে, এই পয়েন্ট কেন্দ্র করে এটা হলো ঘুরছে, ঘোরার সময় যে টেনশনটা কাজ করবে তার অসহ্য ভার মানে তার ম্যাক্সিমাম মানটা কত। এবার আমরা জানি যখন ঘোরে তখন বাইরের দিকে যেটা কাজ করে সেটা এম ওমেগা স্কোয়ার আর, যেটা বলা হয় অপকেন্দ্র প্রতিক্রিয়া বল। আমি সেটা ধরেই চলি, অনেকে অভিকেন্দ্র বল দিয়েও পড়াই, আমি অপকেন্দ্র প্রতিক্রিয়া বলটাকে ধরি। যে একটা বস্তুর উপর কেন্দ্র বরাবর মানে কেন্দ্র থেকে বাইরের মুখে কেন্দ্র দিচ্ছে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল, কেন্দ্র বরাবর কাজ করে অভিকেন্দ্র বল, সেটাও বলতে পারো ওই টেনশনটার যোগান দেয়। অথবা বলতে পারো যে কেন্দ্রটা বস্তুটার উপর অপকেন্দ্র বল দিয়ে ঠেলে দিচ্ছে, টেনশনটা তাকে ব্যালেন্স দিচ্ছে। এবার টি ম্যাক্স মানে তোমার এই এম ওমেগা স্কোয়ারের মানে এই ওমেগা স্কোয়ার আর যেটাকে বলা হয় অপকেন্দ্র প্রতিক্রিয়া বল, এটাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ মান, তার মানে কি এটাই ম্যাক্সিমাম। তো টি ম্যাক্স মানে নাথিং বাট এম ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর, এটাই তো টি ম্যাক্সিমাম, টি ম্যাক্স। অসহ্য ভার মানে কি? ছিঁড়বে না। কখন ছিঁড়বে না? যখন এম ওমেগা স্কোয়ার এর মানটার সাথে টেনশনের ম্যাক্সিমাম মানটা সমান হবে। টেনশনের ম্যাক্সিমাম মানটা কত? এম ওমেগা স্কোয়ার আর। তো এম কত? এম দেওয়া আছে 0.12, ওমেগা দেওয়া আছে মিনিটে 231 বার, মিনিটে 231 বার করবে। তো 1 মিনিটে 231টি, 231 বার পূর্ণ আবর্তন মানে 231 ইন্টু পাই বাই 1 মিনিট মানে 60 ইন্টু কত? ইন্টু আর কত? 0.5। এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে অপশান সি 31.5 নাকি 35.1 দেখতে হবে একটু বই। (35.1) করে দেখো, এটা বেরিয়ে যাবে তোমার 35.1। একটু ক্যালকুলেশনটা করে নাও, অপশান ডি। বুঝে গেল? দেখো যখনই কোনো কিছু ঘুরবে, এটা আমার বারবার বলছি, আবার বলছি, যখনই কোনো কিছু ঘুরছে তার মানে তোমাকে ধরে নিতে হবে যে এর মধ্যে যে ত্বরণটা কাজ করছে সেটা হলো অভিকেন্দ্র ত্বরণ, যেটা কাজ করে কেন্দ্র বরাবর। এবং এই ত্বরণটার মান হলো এম ভি স্কোয়ার বাই আর যদি রৈখিক বেগ জানা থাকে, আর এম ওমেগা স্কোয়ার আর যদি কৌণিক বেগ জানা থাকে। ওকে, এবং এই যে মানটা অভিকেন্দ্র ত্বরণের অভিকেন্দ্র বলের, ত্বরণটা তো ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর অনলি, তো অভিকেন্দ্র ত্বরণের করসপন্ডিং এম দ্বিগুণ করে অভিকেন্দ্র বল, এই বলটার যোগান দেওয়ার জন্য অন্য কোনো বলের প্রয়োজন, যে বলটাকে আমরা অভিকেন্দ্র বল হিসেবে ট্রিট করতে পারি। এটা একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হলো যখনই কোনো বস্তুর কেন্দ্র বরাবর অভিকেন্দ্র বল কাজ করে তখনই কেন্দ্রটা বস্তুর উপর কিন্তু অপকেন্দ্র প্রতিক্রিয়া বল দেয়। তাহলে অভিকেন্দ্র বলটা কেন্দ্র অভিমুখী আর অপকেন্দ্র প্রতিক্রিয়া বলটা কি কেন্দ্র থেকে বহির্মুখী। এবার দেখো তুমি অভিকেন্দ্র বলের হিসেবে ট্রিট করতে পারো, তখন তোমাকে ধরতে হবে কেন্দ্র বরাবর যে অন্য বলগুলো কাজ করে, কখনো ফ্রিকশন বল দেখছো, তো কখনো মহাকর্ষ বল দেখছো, এক্সেট্রা দেখবে, সেই বলটাই ওই বলটার যোগান দেয় অভিকেন্দ্র বলটার। অথবা তুমি এইভাবে ট্রিট করতে পারো, যেহেতু কেন্দ্র বস্তুটার ওপর অপকেন্দ্র প্রতিক্রিয়া বল লাগায় এবং বস্তুটার উপরই ইনসাইডে কোনো বল যেমন টেনশন ফ্রিকশন এসব কাজ করে, অর্থাৎ এখানে এফবিডি লাগিয়ে এই দুটাকে ইকুয়াল অ্যান্ড অপোজিট করতে পারো, তাহলে বলতে পারো যে ব্যালেন্সভাবে ঘুরবে। ঠিক আছে, সো দুটো কনসেপ্ট লাগাতে পারো। আমি অপকেন্দ্র প্রতিক্রিয়া বলটাই বেশি পছন্দ করি, মানে এফবিডি লাগানো যায়, সুন্দরভাবে প্রবলেমটা সলভ হয়ে যায়। চলো 18 নম্বর কী বলছেন? একটা বস্তু কণা স্থির কৌণিক বেগ নিয়ে ঘুরছে, ঘূর্ণনকালে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা সঠিক? আচ্ছা, স্থির কৌণিক বেগ নিয়ে ঘুরছে। আচ্ছা, ভালো কথা। তাহলে স্থির কৌণিক বেগ নিয়ে ঘোরা মানে তার রৈখিক বেগও ধ্রুবক, কিন্তু রৈখিক বেগ ধ্রুবক না কিন্তু ভাই, রৈখিক দ্রুতি ধ্রুবক, কারণ রৈখিক বেগের অভিমুখ পাল্টাচ্ছে, তো সেটা ওটাকে বেগ বলা যাবে না, দ্রুতি ধ্রুবক। তো এখানে বলছে শক্তি সংরক্ষিত। হ্যাঁ, শক্তি সংরক্ষিতই থাকে, এনার্জি নষ্ট, ক্যান নট ক্রিয়েট, ক্যান নট ডেস্ট্রয়েড। ঠিক আছে, তো এনার্জি নিয়ে কোনো আমার সন্দেহ নেই। সন্দেহ হলো ভরবেগ নিয়ে। ভরবেগ দেখো, যদি কৌণিক ভরবেগ বলতো তাহলে আমি মানতাম যে না কনস্ট্যান্ট থাকবে, কিন্তু রৈখিক ভরবেগ কী করে কনস্ট্যান্ট থাকবে? কারণ বেগই তো কনস্ট্যান্ট না, অভিমুখ পাল্টাচ্ছে না, সো ভরবেগ ধ্রুবক হবে না। আর ভরবেগ ধ্রুবক না হলে এটাও হবে না,
আর এটাও না হলে শক্তি ভরবেগ দুইজন একসাথে ধ্রুবক হতে পারবে না। সো অপশন এ শক্তিটাই সংরক্ষিত থাকবে। ঠিক আছে, চলো শক্তি সংরক্ষণ থাকবে কেন আবার একটু বলে দিই। যদি রৈখিক শক্তি বলি তাহলে সংরক্ষিত থাকবেই, যদি কৌণিক শক্তি বলি তাহলেও কিন্তু সংরক্ষিত থাকবে, কোনোভাবেই পাল্টাবে না। প্রতি মুহূর্তে শক্তির মান, যেহেতু শক্তি স্কেলার রাশি, সো এখানে ভি এর মান তো কনস্ট্যান্ট, অ্যাজ এ দ্রুতি তো কনস্ট্যান্ট, হাফ এম ভি স্কোয়ার হয়। এবার ভি এর ডিরেকশন পাল্টালেও শক্তি তো স্কেলার রাশি, অর্থাৎ ডিরেকশানে আমার কিন্তু দরকার নেই। আর কৌণিকের ক্ষেত্রে হাফ আই ওমেগা স্কোয়ার, এখানে তো আই এম আর স্কোয়ার, ওমেগা তো কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাহলে শক্তি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কৌণিক ভরবেগ যদি বলতো যে তোমার কী বলকে কৌণিক ভরবেগ কী দিলে মোমেন্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম আই ওমেগা স্কোয়ার, তো এনার্জি হলো আই ওমেগা, তো আই কনস্ট্যান্ট এম ওমেগা কনস্ট্যান্ট ওকে হতো। কিন্তু এম ভি, এই ভিটা কিন্তু এই মানে রৈখিক ভরবেগ কিন্তু ভেক্টর আছে, হ্যাঁ। সো ভি ইজ ইম্পর্টেন্ট, ডিরেকশন ইজ ইম্পর্টেন্ট, সো এম ভিকে আমরা কনস্ট্যান্ট বলতে পারবো না। 19, একটা ফ্লাই হুইল প্রতি মিনিটে 360 বার পুনরাবর্তন করলে এর কৌণিক দ্রুতি কত? এটা বারবার করছি, কতবার করব? 500 বার করা হয়ে গেল। ওমেগা ইকুয়াল টু 1 মিনিটে 360 বার, 360 বার ঘুরে 2 পাই করে 360 বার ঘুরবে, আর সময় লাগাবে 1 মিনিট, নাকি 60 শূন্য কেটে গেল, 6 6 36, 6 দুগুণে 12 পাই। অপশন এ। একটা গাড়ি বৃত্তাকার পথে ঘুরছে, ভালো কথা। গাড়িটি সমান সময়ের অবকাশে সমান কোণ উৎপন্ন করছে, মানে কৌণিক বেগ কনস্ট্যান্ট। গাড়িটির বেগ সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক? বেগের মান ধ্রুবক নয়, বেগের মান ধ্রুবক নয়, বেগের মান তো ধ্রুবক ভাই, দিক ধ্রুবক নয়। কৌণিক বেগ কনস্ট্যান্ট মানে কি? রৈখিক বেগ না, রৈখিক দ্রুতি কনস্ট্যান্ট। দ্রুতি কনস্ট্যান্ট মানে বেগের মানটা তো ধ্রুবক, দ্রুতি আর বেগের মান তো একই, শুধু ডিরেকশনটা মানে দ্রুতির দরকার পড়ে না, আর বেগের ডিরেকশনটা পাল্টায়। সো অপশন এ হবে না। বেগের মান ও অভিমুখ উভয় পরিবর্তনশীল, বেগের মান ও অভিমুখ উভয় পরিবর্তনশীল, না এটা হবে না। কেন হবে না? বেগের মান তো পরিবর্তনশীল না বাবা, অভিমুখ পরিবর্তনশীল, তাই না? গতিবেগের অভিমুখ বৃত্তাকার পথের কেন্দ্র অভিমুখী না। অভিকেন্দ্র ত্বরণের কথা শুনেছি, অভিকেন্দ্র বলের কথা শুনেছি, গতিবেগের অভিমুখ অভিকেন্দ্র বৃত্তাকার পথের কেন্দ্র অভিমুখী কেন দিয়ে হবে? তাই না? ত্বরণ হয়, ত্বরণ কেন্দ্রমুখী হয়, বল কেন্দ্রমুখী হয়, কিন্তু গতিবেগ কেন্দ্রমুখী হয়, এরকম কোনো ব্যাপার নেই। তো অবভিয়াসলি লাস্টে ঠিক হতেই হবে। দেখা যাক, গতিবেগের মান ধ্রুবক কিন্তু অভিমুখ পরিবর্তনশীল। অবভিয়াসলি গতিবেগের মানটা সবসময় ধ্রুবক থাকে, কিন্তু কৌণিক বেগ সমান থাকলে, কনস্ট্যান্ট থাকলে রৈখিক বেগের দিক কিন্তু কনস্ট্যান্ট থাকে না। চলো নেক্সট 21, 22, 23, 24। 21 কি বলছেন? আর ব্যাসার্ধের একটা অনুভূমিক রাস্তার বাঁকে এম ভরের একটা গাড়ি সর্বোচ্চ কত বেগ নিয়ে চলতে পারে? তাদের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া হচ্ছে মিউ এস। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মানে সীমাস্ত মান তার, হ্যাঁ, মিউ এসটা ইউজ করা মানেই। এটা 500 বার করেছি, 1000 বার করেছি, রুট ওভার মিউ আর জি হয়। অপশন দেখেই বলা যায়, অপশন ডি হবে, রুট ওভার মিউ আর জি, মিউ এস আর জি। ঠিক আছে, তাছাড়াও যদি করতে চাও তো আবার বলে দিচ্ছি, রাস্তায় বাঁক নেওয়ার সময় কি হয় তোমাকে, এটা যদি রাস্তা হয়, এটা যদি তুমি হও, রাস্তায় বাঁক নেওয়ার সময় তোমার উপর যেটা কাজ করে বাইরের দিকে সেটা অভিকেন্দ্র বল, অপকেন্দ্র প্রতিক্রিয়া বল, আর ভেতর দিকে তোমাকে বাঁচায় ফ্রিকশান। তাহলে এম এটা সমান সমান ফ্রিকশান হয়, মানে দ্যাটস ইমপ্লাইজ এম ভি স্কোয়ার বাই আর সমান সমান হয় ফ্রিকশান, মানে মিউ এন এন মানে আবার মিউ এন এন মানে আবার হয় এম জি, তাহলে মিউ এম জি। সো এখান থেকে এম এম কেটে যায়, ভি ইজ ইকুয়াল টু হয় রুট ওভার মিউ আর জি। ঠিক আছে, সো মিউ এখানে মিউ এস আর জি, এটাই হলো পিছলে না পড়ার শর্ত। ঠিক আছে, সর্বোচ্চ এত বেগ নিয়ে চলতে গেলে ও পিছলে পড়বে না। নেক্সট, একটি বৈদ্যুতিক পাখা নিজের অক্ষের চারিদিকে 100 RPM কৌণিক বেগ নিয়ে ঘুরছে, মানে ওমেগা 1 ইকুয়াল টু 100 RPM এটা ঘুরছিল। সুইচ বন্ধ করে দিলাম, 15 সেকেন্ড পর পাখাটি স্থির অবস্থায় আছে, টাইম 15 সেকেন্ড, তারপরে পাখাটির ওমেগা 2 ইকুয়াল টু 0। তাহলে স্থির কৌণিক মন্দন ধরে নিয়ে 15 সেকেন্ড সময়ে পাখাটি কতবার ঘুরেছে সেটা আমাকে বের করতে হবে। তো যাই হোক, আগে আমাকে বের করতে হবে কত কোণ করেছে। যদি বের করতে পারি 15 সেকেন্ডে কত কোণ করেছে, তাহলে সেটাকে আমরা কোণ থেকে তোমার বের করে নিতে পারবো যে কত পাক ঘুরেছে। ঠিক আছে, সো কোণ বের করার জন্য আমাকে আগে এ লাগবে। সো এ
থিটা ইকুয়াল টু কী হয়, যেটাতেই বের করা হলে এ লাগবে। সো আগে এ বার করি, মানে আলফা, এখানে আলফা ইকুয়াল টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, মানে এখানে বন্ধন যেহেতু, সো ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই টি দ্যাট ইজ ইকুয়াল টু 100/15। এবার আরপিএমটাকে তো তোমাকে এখানে ঠিক করে নিতে হবে, যেহেতু তুমি এখানে মানে আলফা তো র্যাট পার সেকেন্ড স্কোয়ারে করবে, তার পার্সোনাল কোনো একক নেই, তাহলে 100টাকে তোমার করে নিতে হবে 100 ইন্টু রেভলিউশন পার মিনিট 2π ডিভাইডেড বাই 60 মাইনাস 0/t মানে 15 দ্যাট ইজ ইকুয়াল টু 15 দিয়ে যদি কাটি 5 3 15, 5 দিয়ে 5 2 10, 5 করে 100, আবার এই শূন্য যদি কেটে দিলাম, তাহলে এদিকে হলো 4π/18 নাকি 3 6 18, তো আবার 4 দিয়ে কাটলে 2 আর 9, সো 2π/9। এটা হলো তোমার কৌণিক অ্যাক্সেলারেশন, মানে কৌণিক বেগ, সরি কৌণিক ত্বরণ হয়ে গেল। এবার থিটা বের করবো। থিটা ইকুয়াল টু কী হয়, থিটা ইকুয়াল টু ওমেগা 1t, মানে থিটা ইকুয়াল টু ওমেগা 1t মাইনাস হাফ অফ আলফা টি স্কোয়ার। আলফা যদি বন্ধনী নিই তাহলে হাফ অফ আলফা টি স্কোয়ার খালি করলেই হবে। তাহলে ওমেগা মানে ইউ তো শূন্য, তাহলে না শূন্য তো না, তো ওমেগা 1t, তাহলে মাইনাস নিতে হবে ওমেগা 1t, ওমেগা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s দিয়ে করলে কেমন হয়, তাহলে তো হবে এটা করি থিটাতে, এটা করি হ্যাঁ, ওমেগা 2 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা 1 স্কোয়ার মাইনাস 2 আলফা এস, এটা দেবে করি, ঠিক আছে, এটা দেবে করছি। তাহলে এখান থেকে যদি করি তাহলে কত হবে, ওমেগা 2 তো শূন্য, তাহলে ওমেগা 1 স্কোয়ার ইকুয়াল টু 2 আলফা এস দ্যাট ইজ ইকুয়াল টু এস ইকুয়াল টু ওমেগা 1 স্কোয়ার বাই 2 আলফা, ওমেগা 1 স্কোয়ার বাই 2 আলফা, ওমেগা 1 স্কোয়ার বাই 2 আলফা। ওমেগা 1 কত বেরিয়েছিল, এটা যদি এটা যদি আলাদা করে বের করি, ওমেগা 1 কত 100 আরপিএম, তো 100 আরপিএম মানে 100 ইন্টু 2π, 100 ইন্টু 2π/60 স্কোয়ার আছে, মানে 100 ইন্টু 2π/60 বাই 2 আলফা, 2 ইন্টু আলফা মানে আবার 2π/9, ক্যালকুলেট দিস। তাহলে তোমার এসটা বেরিয়ে যাবে, এস থেকে পাকটা বেরিয়ে যাবে। আগে এটা ক্যালকুলেট করি, 0 0 0 0, ঠিক আছে, 2 দিয়ে 2 দিয়ে 2, 2 দিয়ে 2, তাহলে ওদিকে উপরে 10 10 পাই পাই, তাহলে পাই দিয়ে একটা পাই কেটে গেল, ঠিক আছে, তাহলে হয়ে গেল এদিকে 10 10 100 পাই, 100 পাই, 10 10 100 পাই হয়ে গেল, বাই 36 36, আর এখানে 1/9 উল্টে গেলে ইন্টু 9 9 9 দিয়ে 4 নং 36, 2 দুগুণে 4, 50 দুগুণে 100, 2 দিয়ে 2 25 100, 25 পাই হয়ে গেল। তাহলে কত 25 পাই, তাহলে কত ইয়ে হচ্ছে 25 পাই। এবার এক পাক ঘুরে কত হয় 2 পাই যায়, তাহলে কত পাক ঘুরে বেরিয়ে যাবে, অতএব n ইকুয়াল টু 25 পাই বাই 2 পাই, পাই পাই কেটে গেল 12.5, অপশান আছে অপশান এ। দেখো আবার বোঝো এইটুকুর মধ্যেই বোঝো। প্রথমত তুমি আলফাটা বের করলে বন্ধনটা কত 2π/9, তারপরে তুমি বের করতে চাইছো কত, মানে সরি এখানে তো এস হয় না, এটা থিটা হয়, মিস্টেক, থিটা কত কোণ করেছে সেটা বের করতে চাইছো, তার জন্য ইউজ করলে কি ওমেগা 2 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা 1 স্কোয়ার মাইনাস 2 আলফা থিটা। কাইনেমেটিক্সের মতো কৌণিক কাইনেমেটিক্সেও এই ইকুয়েশনগুলো আছে, ঠিক আছে, ওখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s হয় না, সেটা এখানে ওমেগা 2 স্কোয়ার ইকুয়াল ওমেগা 1 স্কোয়ার মাইনাস 2 আলফা থিটা। তো এখানে থিটা বার করলে থিটা ইকুয়াল টু হলো ওমেগা 1 স্কোয়ার বাই আলফা 2 আলফা, এবং ওমেগা 1 তো কত 100 আরপিএম, তো 100 করে রেডিয়ান করে নিলাম, রেডিয়ান পার সেকেন্ড করে নিলাম, দিয়ে ডবল করলাম বাই 2 ইন্টু আলফা করলাম, আলফার মান বসালাম, তারপরে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন তুমি তোমার মতো করো, আমি আমার মতো করেছি, 25 পাই আসলো থিটা। এবার থিটা থেকে কতবার ঘুরেছে এন কী করে বের করতে হয়, 2 পাই দিয়ে ভাগ করে দাও, কারণ একবার করে 2 পাই যায়, তাহলে 2 পাই দিয়ে ভাগ করলে বুঝে নেবো কতবার ঘুরেছে, সো 12.5। একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে একটা সম্পূর্ণ আবর্তন করতে 90 মিনিট সময় নেয়, তাহলে কৌণিক দ্রুতি কত, আবার একই অঙ্ক ওমেগা বের করতে হবে, কৌণিক দ্রুতি ওমেগা, ঠিক আছে বের করতে হবে। তো ওমেগা কত 2 মানে
কত 90 মিনিট সময় নাকি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে একটা সম্পূর্ণ আবর্তন করতে, মানে একটা 2 পাই ঘুরতে তোমার সময় নেয় 90 মিনিট। 90 ইন্টু 60 হয়ে গেল, এটাই অ্যান্সার। খেলা শেষ, ক্যালকুলেশন হয়ে গেল। 2 দিয়ে 30, তাহলে পাই বাই 3 নং 2700। সি, সমবৃত্তীয় গতিতে ঘূর্ণনশীল কণার কোন রাশিটা পরিবর্তনশীল? দেখবে কৌণিক বেগ পাল্টায় না, মানও পাল্টায় না, দিকও পাল্টায় না, দিক সবসময় অক্ষ বরাবর ওপরে একই দিকে। কৌণিক ভরবেগও পাল্টায় না, মানও পাল্টায় না, দিকও পাল্টায় না, দিক সবসময় অক্ষ বরাবর। গতিশক্তি তো পাল্টায় না, কারণ এটার সাথে মানেও দিকের কোনো ব্যাপার নাই, মান পাল্টায় না, দিকের ব্যাপার নাই। ত্বরণ, হ্যাঁ ত্বরণের মানও পাল্টায় না, অভিকেন্দ্র ত্বরণ কেন্দ্র বরাবর কাজ করে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে তার কেন্দ্র বরাবর ডিরেকশনটা তো আলাদা, তাই না? এই যদি ঘুরিস তাহলে এখানে কেন্দ্র বরাবর এটা, তো এখানে কেন্দ্র বরাবর এটা, তো ডিরেকশন পাল্টাবো না, পাল্টালো কি না? সো ত্বরণ পাল্টে যাচ্ছে, ঠিক আছে, অ্যাজ এ মান নয়, দিকের জন্য। ওকে, নেক্সট 25 আর 26। এখান থেকে প্রবলেমগুলো একটু সলিড প্রবলেম, একটু ভালো ভালো প্রবলেম, এবং কনসেপ্টটা আরও বেশি ডেভেলপড হওয়ার পরই এগুলো পারবে। আগেরগুলো 1 থেকে 24 পর্যন্ত প্রবলেমগুলো সবই ইজি প্রবলেম ছিল। হ্যাঁ, একটু এখান থেকে কনসেপ্ট লাগবে, একটু ডেরিভেটিভের কনসেপ্ট লাগবে, একমাত্রিক গতি কনসেপ্ট লাগবে, একটু মিক্স কনসেপ্টের অঙ্কগুলো। তো কী বলছে দেখো, 2 কেজি ভরের একটা বস্তু এমনভাবে বৃত্তপথে চলে যে অভিকেন্দ্র ত্বরণ সবসময় স্পর্শক বরাবর যে ত্বরণ তার মানের সমান হয়। যদি প্রাথমিক বেগের মান v0 হয় তবে কতক্ষণে সেটা 2v0 হবে? কথাটা বোঝো। মনে করো এইটা একটা বৃত্ত, এই বরাবর বস্তু ঘুরছে, এক্ষেত্রে বলছে যে তোমার এখানে বলছে যে এই অভিকেন্দ্র বরাবর যে ত্বরণটা এসি আর স্পর্শক বরাবর ত্বরণটা এ, স্পর্শক ট্যানজেন্ট এটি, এই দুটো ইকুয়াল, মানে বলছে এসি ইকুয়াল টু এটি। ওকে, এসির ফর্মুলা কি ভাই লোক? এসির ফর্মুলা হলো v²/r, ঠিক আছে, রৈখিক বেগ দিয়ে। আর এটি মানে কি না, নর্মালি রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণ মানে কি? রৈখিক বেগ পরিবর্তনের হার, এক কথায় dv/dt, ইন টার্মস অফ ডেরিভেটিভ করতে হবে এটা। হ্যাঁ, ঠিক আছে, ইন টার্মস অফ ডেরিভেটিভ নিতে হবে ত্বরণটাকে। রৈখিক ত্বরণ সবসময় আমরা কী নেবো? ইন টার্মস অফ ডেরিভেটিভ ফর্মে নেবো, তাহলে আমাদের আসবে। তাহলে এটাকে বাকি যখন এই ফর্মটা চলে এলো, তার মানে বাকি ইন্টিগ্রেশন টার্মে লিমিট দিলে হয়ে যাবে। লিমিট কি? যে v0 থেকে 2v0 হবে বেগটা, টাইমটা কত জানতে চেয়েছে। সো এক্সচেঞ্জ করে নাও, এদিকে v² পাঠিয়ে দাও, তাহলে dv/v² এক সাইড হয়ে গেল, আর এদিকে dt/r হয়ে গেল। লিমিটটা মেরে দাও। এখানে যখন v0 তাহলে টাইম তখন 0 স্টার্ট করলাম, যখন টাইম t তখন 2v0 হলো, ব্যাস প্রবলেম সলভ, টাইম বের করো, হয়ে গেল। দেন কী হবে? এটা হবে -1/v, 0 to v0 to 2v0। আচ্ছা, এটা ডেরিভেটিভ করতে পারো তো? v2 + 1 বাই -2 + 1, ওদিকে উপরে v2 -1 আর নিচে -1, সো মাইনাস v2 -1 মানে 1/v। এইটুকু স্টেপ জাম্প করলাম ভাই, এটা 1/r কনস্ট্যান্ট, dt t লিমিট 0 থেকে t, দ্যাট ইমপ্লাইজ এখান থেকে t বেরোবে, t - 0 t/r। আর এখানে যেটা হবে সেটা করি, সেটা হবে হলো কত? এবার এটা একটু মিটিয়ে দিচ্ছি আমরা। এটা কি হলো? এটা হবে দিকে কী হবে? -1/2v0 মাইনাস প্লাস 1/v0, দ্যাট ইমপ্লাইজ t ইকুয়াল টু r ইন্টু, এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে হবে 2v0 লসাগু -1 + 2, দ্যাট ইজ ইকুয়াল টু r 1/2v0। এবার r এর মান কত দিয়েছে? r এর মান বলেছে 2 মিটার, সো 2 ইন্টু 2/v0, 1/2v0, 2 কেটে গেলো, সো 1/v0, বুঝা গেল? 1/v0 অপশন করি, অপশন এ। একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, বানবানিয়ে ঘুরছে, কেন্দ্রের সাপেক্ষে তার কৌণিক বেগ, পরিধির যে কোনো বিন্দুর সাপেক্ষে তার কৌণিক বেগের কত কোণ। দেখো ভাই, ব্যাপারটা এরকম যে আবার সেই একটা বৃত্ত পথে বানবানিয়ে ঘুরছে,
এটা কেন্দ্র, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ওর যদি আমরা কী বলছে কৌণিক বেগটাই নিই, সেই কৌণিক বেগ আবার সাপেক্ষ বলছে যে একবার নেব কী বলে পরিধির সাপেক্ষে, একবার নেব তোমার কেন্দ্রের সাপেক্ষে। তাহলে এখানে যদি এটা কেন্দ্র হয় করসপন্ডিং এটা পরিধি, হ্যাঁ, তাহলে এটার সাপেক্ষে যদি নিই আবার এটার সাপেক্ষে যদি নিই তাহলে কত হবে? মনে করো ইনিশিয়াল পজিশনটা এটাই ধরলাম, লেট আস কনসিডার। তাহলে যে কোনো মুহূর্তে ও যদি এখানে থিটা কোণ করে, মানে যে কোনো পজিশানে তার ইনিশিয়াল পজিশান থেকে যে কোনো পজিশানে একটা পয়েন্ট মানে একটা কণা বৃত্তপথে কেন্দ্রে যদি থিটা কোণ করে, করসপন্ডিং সেই পরিধিতে কিন্তু সে θ/2 কোণ করবে। ঠিক আছে, এটা হলো ত্রিকোণমিতির একটা ফর্মুলা। ঠিক আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তুমি যদি এখানেও নাও তাও ব্যাপার না, যদি সে কেন্দ্রের সাপেক্ষে থিটা কোণ করে তাহলে সেটা সেই করসপন্ডিং পরিধির সাপেক্ষে কত কোণ করবে? θ/2। তাহলে আমাকে প্রশ্নটা কী করেছে? প্রশ্ন করেছে যে কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগ পরিধির সাপেক্ষে কৌণিক বেগের কত কোণ। তাহলে কেন্দ্রের সাপেক্ষে যদি কৌণিক বেগ ওমেগা হয় তাহলে সেই ওমেগা হবে θ/t। আর সেই একই টাইমে যদি ওমেগা ড্যাশ ধরি কী সাপেক্ষে? তোমার পরিধির সাপেক্ষে, তাহলে সেটা হবে θ/2/t, দ্যাট ইজ ইকুয়াল টু θ/2t। প্রবলেম সলভ। তাহলে এখান থেকে যদি আমরা ওমেগা বাই ওমেগা ড্যাশ বের করি, নাথিং বাট θ/t ডিভাইডেড বাই θ/2t, দ্যাট ইজ ইকুয়াল টু থিটা কেটে গেল, θ/t ইন্টু 2t/θ, থিটা কেটে গেল, টি কেটে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 2, দ্যাট ইজ ইমপ্লাইজ ওমেগা ইকুয়াল টু 2 ওমেগা ড্যাশ। তার মানে কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগটা পরিধির সাপেক্ষে কৌণিক বেগের জাস্ট ডাবল হয়ে যাবে। দেখো বুঝতে পারলেন? ক্লিয়ার? চলো নেক্সট। এগুলো বইয়ে করে দেওয়া আছে প্রবলেমগুলো, কিন্তু তবু এক্সপ্লেনেশন তো দরকার, করাতে তো হবেই। চলো নেক্সট। 27 আর 28 দেখো, একটা বস্তু কোনো বৃত্তাকার পথে এমনভাবে ঘুরছে যাতে তার কৌণিক বেগটা কৌণিক সরণের সমানুপাতিক হয়। বাহ, বস্তুটি যদি দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেয় তাহলে প্রথম পাকে শেষে কৌণিক বেগ কত ছিল? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ওকে, দ্যাটস মিন বস্তুটা ঘুরছে, ভালো কথা। বস্তুটা যে ঘুরছে তার যে কৌণিক বেগটা নাকি, হ্যাঁ কৌণিক বেগটা সেটা সমানুপাতিক আবার কৌণিক সরণ। দ্যাট ইজ এখান থেকে বলতে পারি ওমেগা ইকুয়াল টু কে থিটা। কে হলো সমানুপাতিক ধ্রুবক। এবার কি বলছে? বস্তুটি দ্বিতীয় পাক ঘুরতে যদি 2 সেকেন্ড সময় নেয় তাহলে প্রথম পাকের শেষে কৌণিক বেগ কত ছিল? প্রথম পাক মানে থিটা ইকুয়াল টু কিন্তু 2π। ওকে, দ্বিতীয় পাক মানে থিটা ইকুয়াল টু কিন্তু 4π। তাহলে প্রথম পাকের শেষে ওমেগা কত হবে? ওমেগা ইকুয়াল টু হবে নাথিং বাট কে ইন্টু 2π, দ্যাট ইজ ইকুয়াল টু 2πk। হয়ে গেল। কিন্তু এটা তো হবে না, কে এর মান তো জানি না, কে এর মান তো বের করতে হবে। তার জন্য আমার হিন্টস দেওয়া আছে যে বস্তুটা দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেয়। তো দ্বিতীয় পাকের গল্পে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাবো যে ওমেগা ইকুয়াল টু দেখো বলেছে কে থিটা। দ্বিতীয় পাকের গল্পে যেহেতু 2 সেকেন্ড বলেছে, যেখানেই এরকম চলে আসবে 2 সেকেন্ড সময় নেয় তাহলে মানে কী হবে? তাহলে বুঝতে হবে এখানে কিন্তু আমাকে আস্তে আস্তে কলনবিদ্যাটিকে ঢুকতে হবে। ঠিক আছে, এই জায়গাগুলো ধরতে হবে যে কলনবিদ্যাতে কখন ঢুকবো। তাহলে কলনবিদ্যায় যদি ঢুকি তাহলে ওমেগাকে লেখা যায় dθ/dt ইকুয়াল টু কে থিটা। এখান থেকে dθ/θ ইকুয়াল টু কে ডিটি। ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন বোধ নিয়ে নিলাম। এর লিমিট কি? থিটার লিমিট হলো দ্বিতীয় পাকের শুরুতে 2π, টাইম তখন 0, ক্যালকুলেশন করলাম টাইম করা। এবার তারপরে হয়ে গেল 4π, এক পাক ঘুরে গেল, তখন টাইম 2 সেকেন্ড হয়ে গেল। তাহলে দেখো দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেই। দ্বিতীয় পাক ঘোরা মানে কি? দ্বিতীয় পাক পর্যন্ত না, খালি দ্বিতীয় পাক ঘুরতে। তাহলে প্রথম পাক ঘোরার পর টাইম ক্যালকুলেট করা শুরু হয়েছে, দ্বিতীয় পাক ঘোরার সময় তার টাইম রয়েছে 2 সেকেন্ড। প্রথম পাক যখন শেষ করেছে তখন 2π ওর ছিল কোণ সরণ, আর মানে দ্বিতীয় পাকের সাথে তার কোণ সরণ 4π। তাহলে 0 থেকে 2, যেটা লিমিটে কিন্তু 2π থেকে 4π। তাহলে এখান থেকে হবে এটা kt। এটা যদি আগে করি কে টি এর মান 2 - 0, দ্যাট ইজ ইকুয়াল টু k2, যাই হোক। আর ওদিকে হবে dθ/θ মান লগ ln থিটা লিমিট 2π থেকে 4π, দ্যাট ইজ ইকুয়াল টু ln 4π ডিভাইডেড বাই 2π। এটা কেমন করে হলো ভাই? এটা শিখে রাখবা। ln থিটা মানে ln 4π বিয়োগ ln 2π। এবার ln এর বিয়োগ মানে ভাগ, তো এখান থেকে পাই কেটে গেল, 2 কেটে গেল, 2, দ্যাট ইজ ইকুয়াল টু ln 2। দ্যাট ইমপ্লাইজ এখানে করছি k ইকুয়াল টু নাথিং বাট এই যে 2 হবে ln 2/2 হয়ে গেল। এই কে এর মানটা পুট ইট হেয়ার, সো হেয়ার 2π ইন্টু
ln 2 ডিভাইডেড বাই 2, 2 কেটে গেল, দ্যাট ইজ হলো পাই ln 2, পাই ln 2 কোথায় অপশন, পাই ln 2 অপশন ডি। শিখলে ওকে। নেক্সট, একটা বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর বানিয়ে ঘুরছে, তার বেগের মান বৃদ্ধির হার, বেগের মান, ঠিক আছে, কৌণিক বেগ না, বেগের মান বৃদ্ধি মানে নর্মাল ত্বরণ a = 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রৈখিক, হ্যাঁ, বেগ এর বৃদ্ধির মান মানে ত্বরণ আর কি অ্যাকচুয়ালি। তো এক পাক ঘোরার শেষে তার দ্রুতি কত হবে, মানে এক পাক ঘোরার শেষে তার ভি বের করতে হবে আফটার 1 পাক। যাই হোক, তাহলে এ দেওয়া আছে, দেখো এ থেকে ভি তো আর রৈখিক বেগে মানে তোমার বৃত্তীয় গতিতে বের করা যায় না, তোমাকে এটাকে কৌণিক ওয়ার্ল্ডে নিয়ে যেতে হবেই, কারণ এটা নর্মালি এর থেকে ভি বের করার কোনো ব্যাপার না, 0 থেকে ভি বের করা, কিন্তু সেটা রৈখিক ওয়ার্ল্ডে, কিন্তু এটা অঙ্কটা কৌণিক ওয়ার্ল্ডের অঙ্ক, মানে বৃত্তীয় পথের ওভাবে বেগ বের করা যায় না, আগে তোমাকে কৌণিক বেগই বের করতে হয়, তারপরে সেটাকে বেগের মানে রৈখিক বেগের ট্রান্সফরমেশনটা করতে হয়। সো এখান থেকে রৈখিক ত্বরণ জানি, এখান থেকে আমাকে কৌণিক ত্বরণ যেতে হবে। আবার এ ইকুয়াল টু হয় আর আলফা জানা আছে, তাহলে এখান থেকে আর আলফা ইকুয়াল টু 2, তাহলে আলফা ইকুয়াল টু 2 বাই আর এর মান 2 মিটার 2, তাহলে 1, এটা কিন্তু আগে বেরোলো আলফার মান, র্যাড পার সেকেন্ড স্কোয়ার, এটা গেল, হ্যাঁ, এটা কিন্তু গেলো র্যাড পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা হলো আলফার মান বেরোলো। এই আলফার মানের উপর ডিপেন্ড করে যদি আমি বের করি যে এক পাক ঘোরার শেষে তার কৌণিক বেগ কত হবে, কৌণিক বেগ থেকে দ্রুতি আমরা আবার চলে আসবো ভি ইকুয়াল টু আর ওমেগা ট্রান্সফরমেশনের মাধ্যমে। তো আমি এখানে বের করতে চাইছি ওমেগা 2, তাহলে ওমেগা 2 ইকুয়াল টু হয় ওমেগা 1 প্লাস ওমেগা 2 স্কোয়ার ইকুয়াল টু হয় ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 আলফা অ্যান্ড থিটা। তো ওমেগা 2 স্কোয়ার বের করবো, ওমেগা 1 স্কোয়ার 0 ধরলাম, শুরুতে বেগ 0 ধরেছে, শুরুতে যদি বেগ 0 হয় তাহলে কৌণিক বেগও 0, প্লাস 2 আলফার মান তো বেরিয়েছে 1 অ্যান্ড থিটার মান এক পাক মানে 2 পাই। তাহলে এখান থেকে বেরিয়ে গেল ওমেগা 2 স্কোয়ার ইকুয়াল টু 4 পাই। কত বেরোলো, ওমেগা 2 স্কোয়ার টু 4 পাই। সো ওমেগা 2 ইজ ইকুয়াল টু নাথিং বাট 2 রুট পাই। 2 রুট পাই বলে কোনো অপশান আছে, অপশান এ। না, একটু কোথাও ভুল করলাম, হ্যাঁ, আলফার মান 1, থিটার মান এক পাক, হ্যাঁ 2 পাই, তো 2 পাই 2 4 পাই রুট 2 রুট পাই, অপশান এ, এটা অপশান এ। এই তো আছে তো নাকি আবার বি আছে, একবার দেখে দিত, এই তো হলো আমার, ও না সরি মিস্টেক, অপশান বি আছে, কেন দ্রুতি বের করতে দিয়েছে না, আমি তো ভি ওমেগা বের কথা নিয়ে যাচ্ছি। অতএব সেই করসপন্ডিং ভি ইকুয়াল টু হয় আর ওমেগা। সো আর এর মান কত, আর এর মান 2 ইন্টু ওমেগার মান 2 রুট পাই, সেই মনে হলো যে বি অপশান দেখেছিলাম 4 রুট পাই। আই এম সরি, ঠিক আছে। দেখো ব্যাপারটা বুঝলে কি না, আমাকে রৈখিক ত্বরণ দিয়েছে, রৈখিক বেগই বার করতে বলেছে এক পাক ঘোরার পর, কিন্তু ওভাবে বের করা যায় না, এটা রৈখিক গতি নয়, কৌণিক গতি। সো কৌণিক গতিতে এ থেকে আলফা গেলাম, আলফা থেকে ওমেগা গেলাম, ওমেগা থেকে আবার ভিতে রিটার্ন করলাম, ঠিক আছে, স্টেপগুলো বুঝতে হবে। হ্যাঁ, চলো নেক্সট 29 কি বলছে, একটা বস্তু কণা সুষম দ্রুতি ভি নিয়ে আর ব্যাসার্ধের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তপথে ঘুরছে, ভালো কথা। এই বৃত্তাকার পথের পি আর কিউ দুটো বিন্দু আছে, দেওয়া আছে পি ও কিউ ইকুয়াল টু থিটা, ভালো কথা। তাহলে পি থেকে কিউ পর্যন্ত যেতে কণাটির গতিবেগের পরিবর্তনের মান কত হবে? আচ্ছা, কিছুই না, যে এইভাবে ঘুরছে, মনে করো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এইখানে অ্যাঙ্গেল থিটা, তাহলে বলছে এখান থেকে এখানে এটা গতিবেগের পরিবর্তন কত হবে? দেখো ভাই, গতিবেগের তো এমনি কোনো পরিবর্তন মানে নাই, কারণ সমদ্রুতি বা দিকে তো আছে, ভি এর দিক তো আলাদা, তাহলে গতিবেগের পরিবর্তন কত হবে? পরিবর্তন পাওয়ার জন্য যদি এটা ভি1 বলি, এটা ভি2 বলি, তাহলে পরিবর্তন হবে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর, দ্যাট ইজ দ্য গতিবেগের পরিবর্তন। এটা বের করতে হবে। এবার কত হবে? দেখো ভাই, v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর ফর্মুলা কি? রুট ওভার মড অফ v2 স্কোয়ার প্লাস মড অফ v1 স্কোয়ার মাইনাস 2 মড অফ v1 মড অফ v2 cos থিটা। দিস ইজ দ্য ফর্মুলা। এটা ফর্মুলা তো। এবার দেখো ফর্মুলাতে রুট ওভার v1 আর v2 আলাদা, দিকের জন্য আলাদা, মানের জন্য তো আলাদা না। যদি v2 এর মান বলো তাহলে সেটা v স্কোয়ারই, যদি v1 এর মান বলো সেটাও v স্কোয়ার। 2 v1 এর মান v, v2 এর মানও v, তাহলে v স্কোয়ার। cos অফ থিটাটা কত? দেখো ভাই, যদি
V1 যে ডিরেকশনটা আর V2 যে ডিরেকশনটা, তারা দুটো পয়েন্ট যদি কেন্দ্রে থিটা কোণ করে তাহলে তাদের মাঝখানে কোনো থিটা। ফর এক্সাম্পল, এটা বুঝতে সুবিধা হবে, V1টা এখানে, V2 এখানে নিলাম, V1টা যদি এখানে নিতাম তাহলে বলো এইটা স্পর্শক আর এটা স্পর্শক অ্যাঙ্গেল কত, 90, আর মাঝখানে কোণ কত, 90। যদি এখানে নিতাম তাহলে এটা স্পর্শক এটা স্পর্শকের মধ্যে অ্যাঙ্গেল কত, 180, মাঝখানে কোণ কত, 180। তাহলে কি বুঝলাম, যে কেন্দ্রে যে কোণটা করবে সেটাই ভেক্টর দুটোর মাঝখানের কোণ। সো এখানে মাঝখানে কোণটা থিটাই হবে। তাহলে এটা সলভ ইট, ইউ ক্যান ফাইন্ড ইউর অ্যান্সার। এখান থেকে নিচ্ছি √2v² কমন নিলে 1 - cos থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু √2v², 1 - cos থিটা মানে 2 sin² θ/2। এটা কিছু করে ফর্মুলা 1 - cos থিটা। সো এখান থেকে 2 বেরিয়ে গেল, v² থেকে v বেরিয়ে গেল, sin² θ sin θ/2 বেরিয়ে গেল। সো অপশন 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 সি ইজ দ্য রাইট অ্যান্সার। একটা কণা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার সমবায় গতিশীল, যখন কণাটা থিটা কৌণিক দূরত্ব গমন করে তখন তার সংশ্লিষ্ট রৈখিক সরণের মান কত হবে? সেম প্রবলেম, যে আবার সেই কণাটা বৃত্তপথে ঘুরছে, আবার একটা পজিশন আর একটা পজিশন, এইটা পজিশন এটা পজিশন, রৈখিক বেগ যতই আলাদা মানে একই হোক, দিকে তো আলাদা, আমাকে বের করতে হবে কৌণিক সরণ, এটা থিটা, সরি রৈখিক সরণ বের করতে হবে। এখান থেকে এটা এ যদি হয়, এটা যদি বি হয়, তাহলে রৈখিক সরণটা কত, তাই তো? এটা রেডিয়াস আর, এটা রেডিয়াস আর, এটা থিটা। বলেছে একটা এ থেকে বিতে যে কোনো একটা পজিশনে গেলাম, কৌণিক সরণ থিটা করলাম, তার সংশ্লিষ্ট রৈখিক সরণের মান কত হবে। দেখো ভাই, এটা একটা জেনে রাখবা যে যখনই বৃত্তের দুটো পয়েন্ট নেব পরিধির, সেই দুটো পয়েন্ট মিলে যে জ্যাটা তৈরি হয়, সেই জ্যাটা আগে প্রথমত আমাকে বের করতে হবে, এই রৈখিক সরণ এ বিটা বের করতে হবে, এ বি কত এটা আমাকে বের করতে হবে। ওকে ওকে, আমরা জানি অ্যাঙ্গেল এটা ও দিলাম, এ ও বি ইকুয়াল টু থিটা, এটা জানি। আর ও এ বলো আর ও বি বলো, দিস ইজ ইকুয়াল টু আর, এটা জানি। আর আমাকে এইটা বার করতে হবে। তো এই ত্রিভুজের মনে রাখবে, কথা মনে রাখবে যে এ থেকে বি যে কোনো পজিশন না, পার্শ্ববর্তী পয়েন্ট নাও, এখানে নাও, যেখানে নাও না কেন, এ আর বি যে জ্যাটা তৈরি করে, সেই জ্যাটার উপর যদি আমি কেন্দ্র থেকে লম্ব টানি, তাহলে সেই লম্বটা প্রথমত এই কোণটাকে দুটি সমান ভাগে ভাগ করবে, প্রথম কথা। তাহলে এটা হয়ে যাবে θ/2, এটা হয়ে যাবে θ/2, ঠিক আছে? আর যেহেতু লম্ব টেনেছি, এটা লম্ব হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে, আর এটা অতিভুজ হয়ে যাবে। সরি, এটা যদিও ভূমি, কারণ এটা অ্যাঙ্গেল, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এখানে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে যদি একটা পয়েন্টের নাম দিয়ে দিই, মনে করো এক্স, তাহলে এ ত্রিভুজ এ ও এক্স এটা একটা সমবাহু ত্রিভুজ হবে, আবার ত্রিভুজ বি ও এক্স এটা একটা সমবাহু ত্রিভুজ হবে। তাহলে এ ও এক্স থেকে যদি আমরা দেখি, তাহলে এ ও এক্স থেকে আমি বলতে পারি আমার লাগবে কি এ এক্স, তাহলে এ এক্স আমার লাগবে, এ এক্সকে যদি ডিভাইড করি আমরা ও এ দিয়ে, তাহলে কী হয়ে গেল, এটা লম্ব, কারণ এটা অ্যাঙ্গেল আছে এদিকে, এটা অতিভুজ, লম্ব অতিভুজ মানে সাইন অফ θ/2। তাহলে এখান থেকে এক্সটা আমরা বলতে পারবো ও এ মানে ধর আর, তাহলে আর সাইন θ/2। সেম অ্যাজ বিও এক্স থেকে আমরা বলতে পারি bx/ও বি ইজ ইকুয়াল টু সেম সাইন অফ θ/2, দ্যাট ইজ bx ইকুয়াল টু ও বি মানে আর, আর সাইন θ/2। সো আমাদের যেটা বের হবে এ বি দ্যাট ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস bx দ্যাট ইজ ইকুয়াল টু 2r সাইন θ/2। অপশন কোনটা হলো? অপশন ডি। এটা বোঝা গেল? প্রবলেম সিম্পল, জাস্ট একটু ত্রিকোণমিতির কনসেপ্টটা লাগবে। ওকে, এগুলো প্রত্যেকটা কনসেপচুয়াল, প্রত্যেকটা কনসেপ্টই অঙ্কগুলো বই করে দেওয়া আছে, কিন্তু এক্সপ্লেনেশনগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মুখস্থ করিও না। চলো নেক্সট, 31, 32, 33, 34 এই চারটা আবার সহজ আছে, টাফ না, বোর্ডে আবার একটা স্লাইডে 4টা অঙ্ক হয়ে যাচ্ছে। বলছে এম আর এম ভরের দুটো বস্তুকণা যথাক্রমে আর ও আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। ভালো কথা, তাদের আবর্তনকাল সমান। আবার সেই আগেকার অঙ্ক মোটামুটি প্রথম দিকে করেছিলাম। তাদের কৌণিক বেগের অনুপাত কত? 1:1 করেছিলাম একবার, আবার কি করব বলো? দেখো ভাই, যখন তাদের আবর্তনকাল সমান, আমার আর কিছু দেখার দরকারই নাই, কারণ আবর্তনকাল যদি টি হয় তাহলে সেই সময় 2π ঘুরবে। তাহলে কৌণিক বেগ কত? ওমেগা ইকুয়াল টু 2π/t, ওমেগা 1। ইনকেস আরেকজনের আবর্তন কাল তো সেম, তাহলে তার ওমেগা 2 ইকুয়াল টু 2π/t, তো কারণ আবর্তনকালে সে 2π ঘুরবে, সে যত বড় ব্যাসার্ধেরই বৃত্তপথে ঘুরুক না কেন। দ্যাটস মিন ওমেগা 1:ওমেগা 2 ইজ নাথিং বাট 1:1। ওকে, 32
অনুভূমিক রাস্তায় 150 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে বাঁক নেওয়ার সময় একজন গাড়ির কতটা বেগ হওয়া উচিত? সেম একই প্রশ্ন আবার, এটাও আরেকবার করলাম। ভিএম ম্যাক্সিমাম কত ভোল্টেজ, √/μ আর জি। এবার আমি মানে ভেঙে করলাম না, ঠিক আছে, শুধু ফর্মুলা লিখলাম। ভেঙে আগেবার যখন করেছিলাম তখন ডেরিভেশনটাও করে দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, √/μ কত 0.6, আর কত আর 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 150 আর জি কত 10 ধরলাম। তো কত হলো দিকে 6 আর 10 6 হয়ে গেল, 0.6 আর 10 6, 6 × 90 900, দ্যাট ইজ ইকুয়াল টু 30 মিটার/সেকেন্ড। সমঘরের দুটি কণা বৃত্তাকার পথে আপতন করছে, ভালো কথা। পথ দুটার ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:2, ভালো কথা। কণা দুটার ক্ষেত্রে অভিকেন্দ্র বল যদি সমান হয় তাহলে ওদের বেগের অনুপাত কত? আচ্ছা, প্রথমটার বেগ যদি v1 ধরি আর দ্বিতীয়টার বেগ যদি v2 ধরি, তাহলে প্রথমটার অভিকেন্দ্র বল হবে m, দুটার ভর m, v1² তাই তো, mv²/r। দ্বিতীয়টা হবে m v2²/r2, এর অভিকেন্দ্র বল। এই দুটো সমান হয়, m সমান অলরেডি বলছে, কেটে দিলাম। তাহলে এখান থেকে v1²/v2² ইকুয়াল টু নাথিং বাট উপরে গেলে r1/r2। আবার পথ দুটার ব্যাসার্ধের রেশিও 1:2 দেওয়া আছে, 1:2, দ্যাট ইমপ্লাইজ v1/v2 ইকুয়াল টু 1/√2, অপশন এ গেল। একটা বৃত্তাকার চাকতি কোনো অনুভূমিক তলে না পিছলে গড়িয়ে যাচ্ছে এবং চাকতির কেন্দ্রবিন্দু ভি সমবেগে এগিয়ে যাচ্ছে। তাহলে চাকতির বাইরের যে পরিধির যে কোনো বিন্দুর বেগ নিম্নলিখিত কোনটা হওয়া সম্ভব? মানে এখানে মাল্টিপল অপশন হবে। দেখো কেসটা হলো, এটা হলো একটা চাকতি, বাও কি গোল সুন্দর আঁকলাম। এটা হলো মেঝে, ভালো কথা। এটার কেন্দ্রবিন্দু এখানে তোমার ভি বেগে এগিয়ে যাচ্ছে, দ্যাট ইজ সেন্টার অফ মাস। হ্যাঁ, সিএমটা ভি বেগে এগিয়ে যাচ্ছে। এবার আমাকে পরিধির যে কোনো বিন্দুর বেগ বের করতে হবে। দেখো পরিধি, আর এখানে কোনো স্লাইডিং নাই, অনলি গড়াচ্ছে। তাহলে পরিধিতে যে কোনো বিন্দু যদি নাও, মনে করো সবথেকে প্রথমে ডাউন পজিশন নিলাম, তারপরে টপ পজিশন নেবো। কেন এই দুটো পজিশন নেবো কেন? কারণ ডাউন পজিশনের বেগ সব থেকে মিনিমাম হয় আর টপ পজিশনের বেগ সব থেকে ম্যাক্সিমাম হয়। অ্যাকচুয়ালি ডাউন পজিশনটা যেহেতু মেঝের সাথে টাচ করে আছে, ওর বেগ 0 হয়। এটা কিন্তু এমনিই বলা যায়, তা আমি করে দেখাচ্ছি, এর বেগ কিন্তু 0 হয়। কেন 0 হয় বলছি, কারণ প্রথমত আমাকে বৃত্তাকার পরিধির যে কোনো পয়েন্টের বেগই বের করতে হোক না কেন, সেই বেগের উপর কিন্তু সেন্টার অফ মাসের বেগ এফেক্ট ফেলবে। ফার্স্ট অফ অল তুমি যদি রোটেশনের কথাই বলো, তাহলে এই বিন্দুটা কিন্তু রোটেশনের এদিকে হবে, রোটেশনটা এই বরাবর, মানে রৈখিক বেগটা এদিক হবে। কৌণিক বেগ তো অক্ষ বরাবর হয়, রৈখিক বেগ কিন্তু এর এদিকে হবে, এইভাবে রোটেশন করছে না। আর রোটেশন করতে করতে যখন এই বিন্দু যাবো, এর বিন্দু কিন্তু বেগ এদিকে হবে, ঠিক আছে। এবার এই বিন্দুর বেগ নর্মালি কৌণিক বেগের সাপেক্ষে হয় ω/r, কত হয় ω/r, এটা সেম ω/r, যেখানে r হলো এর রেডিয়াস ধরলাম। তাহলে আমাকে যখন বেগগুলো বের করতে হবে, এটা নাম মনে করে এ দিলাম, এটা নাম বি দিলাম, তখন কিন্তু এই বিন্দুর যে বেগ বের করতে হবে সেটা কিন্তু 0 হয়। তো কেন 0 হয়? কারণ মেঝের সাথে টাচ করে আছে। সেটা প্রমাণ করার উপায় হলো, যখনই আমাকে কোনো জিনিস রোটেশন করে তার কোনো বিন্দুর বেগ বের করব, তার বেগের ওপর কিন্তু সেন্টার অফ মাসের বেগ এফেক্ট ফেলবে। কি বললাম? সেন্টার অফ মাসের বেগ কিন্তু তার উপরে এফেক্ট ফেলবে। অর্থাৎ আমাকে যখন তোমার কোনো চাকতির বা কোনো একটা মানে বৃত্তের কোনো একটা পরিধি যে কোনো পয়েন্টের বেগ নির্ণয় করতে হবে, তখন কিন্তু আমাকে এই পয়েন্টের ভেক্টর সাম করতে হবে, বেগের। মানে এখানে ওমেগার যে বেগটা কাজ করছে সেটা কিন্তু এর বেগ নয়, রিলেটিভ বেগ দেখতে হবে, রিলেটিভলি এর সাথে ভেক্টর সাম করতে হবে। অর্থাৎ এখানে এ বিন্দুর যদি আমি বেগ দেখি, এ বিন্দুর যদি বেগ দেখি, তাহলে সেটা কিন্তু হবে কি ভেক্টর সাম অফ দিস অ্যান্ড দিস। এই বেগটা এদিকে ভি আর এই বেগটা এদিকে -ω/r, এটা হবে কিন্তু এই বিন্দুর বেগ। এবার ওমেগার মানে তো ভি, কারণ দেখো ভাই এখান থেকে যখন পুরোটা ঘুরবে তখন চাকতিটা যদি সোজা করে দাও, তাহলে কিন্তু এই পয়েন্টটা যদি মানে চাকতির সেন্টার ধরো, সেটা কিন্তু সেই সময়ে ততটা ডিস্টেন্সে যাবে। অর্থাৎ এখানকার রৈখিক বেগ যদি ভি হয়, যেটা কৌণিক বেগ হিসেবে ω/r, আর সেন্টার অফ মাসের বেগ কিন্তু সেম হয়, ঠিক আছে। সো এখানে v - ω/r থেকে v - v বলতে পারবো, কারণ ω মানে v, দ্যাট ইজ 0। তাহলে এই বিন্দু যেটা বেগ বললাম সেটা 0। আরেকভাবে কীভাবে বললাম, যে যেহেতু মেঝের সাথে ওটা টাচ করে আছে, যে অংশটা মেঝের সাথে টাচ করে থাকবে তার বেগ কিন্তু 0 হবে, ঠিক আছে। তাছাড়া রিলেটিভলি দেখিয়ে দিলাম। এছাড়া যদি বি বিন্দুর বেগ বলি,
তাহলে কিন্তু সেখানে ভেক্টর সাম নিতে হবে। এখানে ভেক্টর সাম নিতে গেলে দেখো সেন্টার অফ মাসের ভেক্টর ডান দিকে যাচ্ছে এবং এই মুহূর্তে যখন রোটেশন করে, এইভাবে রোটেশন যেহেতু করছে জিনিসটা, তো এই ওমেগাটাও কিন্তু ওই বি পয়েন্টে কিন্তু স্পর্শক বরাবর সেন্টার অফ মাসের দিকেই হবে। সো এখানে নেট বেগ হবে ভি প্লাস ওমেগা আর, ঠিক আছে, ভেক্টর দিতে হবে না, মানে ম্যাগনিটিউড নিচ্ছে অনলি, তাহলে ভি প্লাস ভি দ্যাট ইজ ইকুয়াল টু 2v। তাহলে এই বৃত্তাকার চাকতির একদম মেঝেতে যদি পরিধির পয়েন্ট নিই তাহলে তার বেগ হচ্ছে 0, একদম টপে নিই তাহলে সেটা হচ্ছে 2v। তাহলে মিনিমাম একটা বৃত্তাকার চাকতির পরিধির মিনিমাম বেগ কত? 0, যেটা কোথায় হচ্ছে? একদম মেঝেতে, যেখানে মেঝেতে টাচ করা আছে। আর ম্যাক্সিমাম বেগ কত? 2v, যেটা কোথায় হচ্ছে? সেটা হলো সবথেকে টপ পজিশন হচ্ছে। তার মানে পরিধির বাকি অংশগুলোতে তুমি যদি ক্যালকুলেশন করো, সাপোজ যদি এখানে ক্যালকুলেশন করো, তাহলে ভেক্টর সাম করা যেতে ভি এদিকে ভি এদিকে ভি, তাহলে নেট হবে √v² প্লাস v²। কারণ দেখো এই দুটো একেবারে লম্ব, তাহলে √2v √2v হতে পারে। তারপরে এখানে ক্যালকুলেট করতে পারো, এখানে ক্যালকুলেট করতে পারো, এখানে বিভিন্ন জায়গায় ক্যালকুলেট করতে পারো, বিভিন্ন রকম অ্যাঙ্গেলগুলো জানতে হবে। আলটিমেট তুমি এটা বলতে পারো যে এখানে যদি এ পয়েন্টে যদি বেগ ভি হয় 0 হয় আর বি পয়েন্টে বেগ যদি 2v হয়, তাহলে বাকি এই পরিধিগুলোতে বাড়তে থাকছে। এখানে √2v হলো, √2v ইজ গ্রেটার দেন 0, লেস দেন 2v, তাই না? এখানে আরেকটা কিছু হবে, এখানে আরেকটা কিছু হবে। তো আলটিমেট 0 থেকে 2v এটাই হলো রেঞ্জ। চাকতির পরিধির মিনিমাম বেগ হলো 0, যেটা একদম ডাউন পজিশনে, আর ম্যাক্সিমাম বেগ হলো 2v। তুমি যখন এখানে করে দেখো তাও কত আসবে? এটা এদিকে, এই বেগের অভিমুখটা এদিকে, তাহলে আবার মানে এই ওমেগাটা এদিকে, তাহলে আবার এখানে অ্যাঙ্গেলটা 90, তাহলে এখানে হবে √v² প্লাস v² মানে √2v, তাই না? কারণ এখানে √2v, তার মানে যেটা 2v থেকে কম। দ্যাটস মিন ডাউন পজিশনের বেগ 0, টপ পজিশনের বেগ 2v, আর বাকি পরিধিতে বেগটা কিন্তু 0 আর 2vর মাঝখানেই হবে, যাই হোক না কেন। ওকে, কত হবে? 0 আর 2vর মাঝখানেই হবে। এবার যে কোনো একটা পজিশন তো পাবোই যেটা 0 আর 2vর মাঝখানে আছে, সেটা তো ভিও তো 0 আর 2vর মাঝখানে হয়। তাহলে খুঁজতে হবে কোথায়, আই ডোন্ট নো হোয়ার, বাট এখানে যে কোনো একটা পজিশনে বেগ কিন্তু 0 আর 2vর মাঝখানে ভি তো হয়, তো হবেই। সো অবভিয়াসলি পরিধির 0 বেগ তো হচ্ছেই, পেয়ে গেলাম, 2v বেগটা হচ্ছে পেয়ে গেলাম। আর একটা যেটা বেগ হতে পারে সেটা পরিধির যে কোনো পয়েন্টে, সেটা হলো ভি, কারণ ভিটা হলো 0 আর 2vর মাঝে। তো পরিধির এখানে যদি 0 হয়, এখানে 2v হয়, তার মাঝখানে কোথাও ভি হতেই পারে। সম্ভাব্য না ভাই, এক্স্যাক্টলি না, তো সম্ভাব্য হতেই পারে, মাঝখানে হচ্ছে না, কিন্তু -v কোনোভাবেই হবে না, দিস ইজ নট পসিবল। সো হোয়াট ইজ অপশন? অপশন এ, সি অ্যান্ড ডি, এই তিনটা অপশনই হতে পারে। হ্যাঁ, ভালো অঙ্ক ছিল। চলো নেক্সট দেখো, একটা গাড়ি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। বৃত্তাকার পথটার ব্যাঙ্কিং রয়েছে এখানে, হ্যাঁ, ব্যাঙ্কিং কোণ θ। তাহলে রাস্তা ও গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক যদি μs হয়, তাহলে গাড়িটি সর্বাধিক কত দ্রুতিতে নিরাপদ চলতে পারবে। তো ব্যাঙ্কিং পথে পিছলে না পড়ার শর্তটার থিওরিটা দেখবে, ফর্মুলা এখানে জাস্ট ফর্মুলাটা বলতে বলেছে, কোন ফর্মুলাটা ঠিক। তো যদি অসুবিধা হয় তো আমার বৃত্তীয় গতি ক্লাসগুলো দেখো, সেখানে তোমার এই থিওরিটা মানে ডেভেলপ করা আছে, তোমার ডেরিভেশনটা করা আছে, যেখানে অপশানটা হবে অপশান এ, √gr μs প্লাস tan θ বাই 1 - μs tan θ। হ্যাঁ, এটা জাস্ট মানে নিউমেরিক্যালস দেয়নি, জাস্ট মানে ফর্মুলাটা কী হবে সেটাই বলতে বলেছে। তো ফর্মুলাটা তো তোমাকে মনে রাখতেই হবে, তাছাড়া ডেরিভেশনগুলো দেখতে পারো, আমার থিওরি ক্লাসে পেয়ে যাবে। চলো, স্থির অবস্থায় থাকা 50 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা সুষম বৃত্তাকার চাকতি তার কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে মুক্তভাবে ঘুরতে পারে। মানে হলো এটা একটা চাকতি, এটা অক্ষ ঘুরছে, মানে ভালো কথা। চাকতির ওপর একটি টর্ক প্রয়োগ করা হলো, মানে টর্ক মানে এই বরাবর একটা ফোর্স, এই বরাবর একটা ফোর্স দিয়ে টর্ক প্রয়োগ করা হলো, যার জন্য সেটা 2 rad/s² কৌণিক ত্বরণ লাভ করলো। আচ্ছা, মানে আলফা ইকুয়াল টু হলো 2 rad/s², আর তোমার ব্যাসার্ধ r ইকুয়াল টু 50 সেমি, দ্যাট ইজ ইকুয়াল টু 50/100 হাফ মিটার। আচ্ছা, এবার কি বলছে? আর ইনিশিয়ালি 0 ছিল বেগ, মানে ω1 = 0। প্রথমে তোমার চাকতিটা স্থির ছিল। 2 সেকেন্ড পর চাকতিটার লব্ধি ত্বরণ কত? আচ্ছা, 2 সেকেন্ড পর চাকতিটার লব্ধি ত্বরণ আবার মিটার/সেকেন্ড² এককে, মানে কোন ত্বরণের কথা বলেছে বলা হয়? কোন ত্বরণ? আবার লব্ধি। একটা যখন জিনিস ঘোরে তখন তার উপর কী কী ত্বরণ কাজ করতে পারে? নাম্বার 1 সব থেকে আগে মাথায় যেটা আসে সেটা হলো অভিকেন্দ্র ত্বরণ, AC। আর একটা যেটা স্পর্শক বরাবর কাজ করতে পারে সেটা হলো স্পর্শকীয় ত্বরণ, AT।
যেটা আমাদের অত কাজে লাগে না, তবুও অনেক সময় লাগতে পারে। আর এটির ভ্যালু কত জানি আমরা, এ ইকুয়াল টু ওমেগা আর, সরি এ তো আলফা আর, তাই তো। রৈখিকের সাথে কৌণিকের সমান, ভি ইকুয়াল টু আর ওমেগা, এস ইকুয়াল টু আর থিটা, এ ইকুয়াল টু আর আলফা। আর এসি ইকুয়াল টু আমরা জানি, এসি ইকুয়াল টু হলো যদি মানে ভি দিয়ে করি তাহলে ভি স্কোয়ার বাই আর ওমেগা দিয়ে করলে ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে। অভিকেন্দ্র বলটা কথা এম ওমেগা স্কোয়ার আর, মাসটা গুণ হয়ে যায় বল বের করার সময়, তাহলে ত্বরণটা কত ওমেগা স্কোয়ার আর। তাহলে এদের লব্ধি কত, এদের লব্ধি যেহেতু এটা মানে অভিকেন্দ্র ত্বরণ আর স্পর্শকীয় ত্বরণ দুটো একেবারে লম্ব, তো রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তার আগে আমাকে বের করতে হবে এগুলো। হ্যাঁ, তাহলে যদি আমি এস এর বের করি তাহলে কী হবে, ওমেগা স্কোয়ার আর, আগে তাহলে ওমেগাও বার করতে হবে, তাই না। ওমেগাটা কত হবে, তারপর ইনিশিয়ালি ওমেগা 0, ঠিক আছে। আলফা হলো তার কৌণিক ত্বরণ, তাহলে ফাইনাল ওমেগা ইকুয়াল টু হয় ওমেগা মানে 1, মানে ওমেগা 2 ইকুয়াল টু ওমেগা 1 প্লাস আলফা টি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির ফর্মুলা মতো। তাহলে এখানে ওমেগা 1 তো 0 প্লাস আলফা কত 2 আর টাইম কত, টাইম 2 সেকেন্ড পর 2, দ্যাট ইজ 4 র্যাড পার সেকেন্ড, এটা হলো ওমেগা। তাহলে এসির মান কত হবে, এসির মান ওমেগা স্কোয়ার আর, মানে 4 স্কোয়ার ইন্টু আর, রেডিয়াস কত হাফ, দ্যাট ইকুয়াল 4 16 ইন্টু হাফ, দ্যাট ইজ 8। এটি কত, এটি হলো আলফা আর, আলফা কত আলফা 2 আর কত আর হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এসি হলো 8 আর এটি হলো 1, তাহলে ফাইনাল এ হলো রুট ওভার 8 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার 65, দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 8। তাহলে এই জন্য আমরা বলি যে যখন কোনো বস্তু ঘোরে তার অভিকেন্দ্র ত্বরণটাই মেন, ঠিক আছে। এই স্পর্শকীয় ত্বরণটা অত পাত্তা পায় না, ঠিক আছে, অভিকেন্দ্র ত্বরণটা নিতে হয়। তাহলে অপশান ডি অ্যান্সার। হ্যাঁ, কারণ অভিকেন্দ্র ত্বরণের মানও 8, আর অভিকেন্দ্র ত্বরণের সাথে যদি তুমি স্পর্শকীয় ত্বরণের লব্ধি করো তাও ওই 8ই আসবে, নিয়ার অ্যাবাউট। হ্যাঁ, চলো নেক্সট। সো আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি, লাস্ট দুটো অঙ্ক হওয়ালেই ওয়ান শট 1 থেকে 38 শেষ। থ্যাঙ্কস মি লেটার। একটি গতিশীল কণার কোনো মুহূর্তে অবস্থান ভেক্টর আর ভেক্টর ইকুয়াল টু কস ওমেগা টি এক্স ক্যাপ প্লাস সাইন ওমেগা টি ওয়াই ক্যাপ। আচ্ছা, পজিশন ভেক্টর যেখানে ওমেগা ধ্রুবক, তার নিচের কোন বিকল্পটা ঠিক, মানে এটা ঠিক বৃত্তীয় গতির না, আবার বৃত্তীয় গতির কেমন টাইপের বুঝাচ্ছি। মনে করো পজিশন ভেক্টর এরকম হয়তো, এই আর ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে। আচ্ছা, এটা এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তো কোঅর্ডিনেট, এটা এই এক্স কোঅর্ডিনেট হলো কস ওমেগা টি, আর ওয়াই কোঅর্ডিনেট সাইন ওমেগা টি, এক্স ক্যাপ আই ক্যাপের মতো আর ওয়াই ক্যাপ জে ক্যাপের মতো এখানে ইউজ করেছে। তাহলে আর ভেক্টর কত বলো, আর ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে কস ওমেগা টি এক্স ক্যাপ প্লাস সাইন ওমেগা টি ওয়াই ক্যাপ। ওকে, কী করতে বলেছে, বলছে কণাটার বেগ আর ত্বরণ আর এর সমান্তরাল, বেগ আর এর লম্ব, ত্বরণ মূলবিন্দু অভিমুখী, বেগ আর এর উপর লম্ব আর ত্বরণ মূলবিন্দু বহির্মুখী, আর বেগ আর ত্বরণ উভয় আর উপর লম্ব। মানে বেগ আর ত্বরণ আমাকে বের করতে হবে, তারপরে আমি সিদ্ধান্তে আসতে পারবো কোনটা কী হবে। যদি বেগে আসি ভি, তাহলে আমরা জানি ডি আর বাই ডিটি, ডেরিভেটিভ করলে কসের সাইন ওমেগা টি সাথে একটা ওমেগা এক্স ক্যাপ, আর কসের সাইন করতে গেলে মাইনাস প্লাস ওমেগা কস ওমেগা টি, ওমেগা কস ওমেগা টি ওয়াই ক্যাপ হয়ে গেল। ওকে, এটা হলো বেগ। এটাই যদি আমরা ত্বরণ করি তাহলে আবার ডিভি বাই ডিটি, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার সাইনের কস ওমেগা টি এক্স ক্যাপ মাইনাস ওমেগা স্কোয়ার কসের আবার সাইন ওমেগা টি ওয়াই ক্যাপ। এখানে মাইনাস কেন হলো ভাই, বিকজ অফ কি তোমার কসের আবার সাইন হবে যখন। হ্যাঁ, এখান থেকে আবার লেখা যায় মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিতে গেলে কস ওমেগা টি এক্স ক্যাপ, তারপরে কস ওমেগা টি এক্স ক্যাপ প্লাস সাইন ওমেগা টি ওয়াই ক্যাপ, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার। এটা আবার কি, এটা কস ওমেগা টি এক্স ক্যাপ প্লাস সাইন ওমেগা টি ওয়াই ক্যাপ, তো আবার সে আর ভেক্টরই, সো আর ভেক্টর। তাহলে কি দেখা গেল যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর। তাহলে এ ভেক্টর আর ভেক্টরের দিক কি সেম বাট অপোজিট, মাইনাস হচ্ছে,
ঠিক আছে, এর সাথে একটা ওমেগা স্কোয়ার গুণ আছে, তাতে কি হলো, এই ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর তো আছে কি, আর কোনো ভেক্টর তো নাই, তাহলে স্কেলার ইন্টু ভেক্টর মানে কি, ওই ভেক্টরের দিকটাই নেবে, তাহলে ওই ভেক্টরের দিক আর ভেক্টরের যেহেতু মাইনাস আছে অপোজিট, তাহলে এই ভেক্টরের এ হলো আর ভেক্টর অপোজিট, কোন অপশনটা বলছে, এতে বলছে উভয় সমান্তরাল হলো না, বেগটা এখনো জানি না, তবে ত্বরণ মূলবিন্দু অভিমুখী, কারণ আর ভেক্টর সবসময় মূলবিন্দু থেকে বহির্মুখী হয়, তাহলে ত্বরণ মূলবিন্দু অভিমুখী, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ত্বরণ হিসাবে। এখনো বেগে যায়নি, কণাটার বেগ লম্ব বলছে, কিন্তু ত্বরণ বলছে মূলবিন্দু বহির্মুখী হবে না, কণাটার বেগ আর ত্বরণ উভয় আর এর উপর লম্ব হবে না। প্রথমত এ আমরা পেয়ে গেলাম কি, এ হলো বি অপশনের সাথে মিলছে যে ত্বরণ মূলবিন্দু অভিমুখী। তাছাড়াও এটা আমি বলতে পারি নর্মালি, দেখো এই করলে ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার মানে কি, অভিকেন্দ্র ত্বরণ না, তাহলে কেন্দ্রমুখী হলো। এটাই হলো বৃত্তীয় গতির এখানে পাঞ্চ, আমি এমনি ডেরিভেটিভ করে পড়ে দিলাম যে ভেক্টর দিয়ে যে এটা কেন্দ্রের অভিমুখী হবে, কিন্তু তাছাড়া ভেক্টর বৃত্তীয় পাঞ্চ কি, যে অ্যাক্সেলারেশনটা ওমেগা স্কোয়ার আর, যেটা কেন্দ্র অভিমুখী হয়। চলো আরটা কি, যদি অ্যাক্সেলের মান হিসাবে যদি বলি, হ্যাঁ আমি ভেক্টরিক্যালি জেনে নিলাম সেটা কি মূলবিন্দুর অভিমুখী হচ্ছে। এবার আরেকটা বলছে যে বেগটা কি লম্ব হবে, বেগ লম্ব হওয়ার শর্ত কি, যদি আমরা মানে আর ভেক্টরকে আর ভি ভেক্টরকে ডট করি এবং এই ডটের অ্যান্সার যদি 0 আসে, তাহলে বলবো আর ভেক্টর আর ভি ভেক্টর একেবারে লম্ব, ডট করে ফেলি, তাহলে এটা ভি ভেক্টর আর এটা আর ভেক্টর, ডট করলে হবে এদিকে এক্স ক্যাপ 1, ওয়াই ক্যাপ 1, ঠিক আছে, এগুলো একক ভেক্টর যেহেতু, তো আর বাকিগুলো 0 হয়ে যায়, করতে হয় না, তাহলে এখানে কস ওমেগা টি সাইন ওমেগা টি মাইনাস কস ওমেগা টি সাইন ওমেগা টি ওমেগা, মানে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি কস ওমেগা টি, আচ্ছা এটা সাইন ওমেগা টি কস ওমেগা টি ওমেগা সেম, প্লাস ওমেগা সাইন ওমেগা টি কস ওমেগা টি দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো মিলে গেল এটা, সো এটাও মিলে গেল, সে আর ডট বি ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে পুরোপুরি কনফার্ম হয়ে গেলাম যে কণাটার বেগ হবে আর ভেক্টরের সাথে লম্ব, আর ত্বরণটা হবে মূলবিন্দুর অভিমুখী। একটা ভূসমতলিক রাস্তায় একজন সাইকেল আরোহী 3 মিটার বক্রতা ব্যাসার্ধে একটা বাঁক নেয়, জি এর মান দেওয়া আছে 9/10, যদি রাস্তা ও সাইকেলের টায়ারের স্থিতিকর্ষণ গুণাঙ্ক 0.2 হয় এবং যে সর্বোচ্চ গতিতে বাঁক নিলে সাইকেলের চাকা রাস্তায় পিছলে যাবে না, তা হলো 500 বার করেছি, Vm ইকুয়াল টু রুট ওভার মিউ আর অ্যান্ড জি, হোয়াট ইজ মিউ, 0.2, হোয়াট ইজ আর, 3, হোয়াট ইজ জি, 10, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার 6 মিটার পার সেকেন্ড, কিন্তু অ্যান্সারটা কিলোমিটার পার আওয়ার আছে, দ্যাট ইজ ইকুয়াল টু রুট 6 ইন্টু 18/5 কিলোমিটার পার আওয়ার, এটা করলে হবে 8.81 কিমি পার আওয়ার। কোনটা অপশন? অপশন সি নাকি? ক্লোজ? নো ব্রো, এখানে একটা ব্যাপার আছে, এই ভুলটা করবেন না। এখানে মনে রাখবে পিছলে যাবে না বলেছো তো, যদি তুমি 8.81 ভেলোসিটিতে চলো তাহলে তুমি ম্যাক্সিমাম ভেলোসিটিতে পিছলে যাবে না, তবে 8.81 এর ক্লোজ যতই নয় হোক সেটা তো 8.81 থেকে বেশি একটু হলেও, তা তুমি পিছলে যাবে না। পিছলে যাওয়ার শর্ত মানে কি, তোমার ম্যাক্সিমাম ভেলোসিটি হওয়া উচিত 8.81, তার বেশি তাহলে হবেই না। সো এখানে কিন্তু 9 অপশনটা দিলে হবে না, দেখতে হবে 8.81 এর ক্লোজ কম অপশন কোনটা। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এমনি অপশন তো না 8.81, ওকে, বাট তাই বলে 9 হবে না, কারণ এটা হলো সর্বোচ্চ বেগ 8.81, এর বেশি বেগ হলেও পিছলে যাবে, তো যতই 0.2 বেশি হোক সেটাও নেওয়া যাবে না। ক্লিয়ার? সেজন্য অপশন কিন্তু বি রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট। ও নেক্সট কি? ওকে, টাটা বাই বাই, শেষ। 37 পর্যন্ত 20 দিলাম, সারপ্রাইজ। যাই হোক, টাটা।